আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের ম্যাথমেটিক্স 1-এর আজকের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ বিন মুক্তার। আজকের এই লেকচারটাই আমরা ম্যাথমেটিক্স 1-এর প্রথম অধ্যায় অর্থাৎ নির্ণায়ক নিয়ে জানব। আজকের এই লেকচারটাই আমি তোমাদের বইতে যতগুলো অঙ্ক বোর্ডে এসেছে, যতগুলো অঙ্ক বোর্ডে আসার চান্স আছে এমন সব টাইপের অঙ্ক করিয়ে দিব, এবং আমি যতগুলো অঙ্ক করিয়ে দিব সেই অঙ্কগুলো আমার হাতে তোমরা একটা লেকচার শিট দেখতে পাচ্ছ। এই যে লেকচার শিটটা যেটা আছে সেই লেকচার শিটের মধ্যে এই সবগুলো অঙ্কের নোট দেয়া আছে। সো তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা একটু শান্ত মনে ভালোভাবে মনোযোগ দিয়ে পুরো লেকচারটা দেখো, এবং ডিসক্রিপশন বক্সে একটা পিডিএফ ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, প্লাস হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা এই কপিটা ডাউনলোড করে নিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ থেকে এই পিডিএফ কপিটা, আজকের যে লেকচার শিটের যে কপিটা সেটা কালেক্ট করে নিতে পারো। আমি এই একটা লেকচারের মাধ্যমে তোমাদের বইতে যতগুলো অঙ্ক সংক্ষিপ্ত, রচনামূলক এবং হচ্ছে অতি সংক্ষিপ্ততে বেশিবার এসেছে, যতগুলো টাইপের অঙ্ক আছে সবগুলো ইনশাল্লাহ করিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে ক্লাসে মুভ করা যাক। সো আমাদের চ্যাপ্টারটার নাম যেহেতু নির্ণায়ক, সবার শুরুতে আমাদেরকে জানতে হবে নির্ণায়ক কাকে বলে। নির্ণায়কের ইংরেজি হচ্ছে ডিটারমিনেন্টস। এই জন্য নির্ণায়ক হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা এখন একটা নির্ণায়কের উদাহরণ লিখব এবং সেখান থেকে নির্ণায়কের ডেফিনেশন অর্থাৎ হচ্ছে নির্ণায়কের সংজ্ঞাটা একটু জানব। নির্ণায়কের সংজ্ঞাটা আমরা মুখস্থ না করে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। দেখো এখানে কতগুলো পদ দেখতে পাচ্ছি। আমরা বলতে পারি কতগুলো পদ কিংবা রাশিকে। দেখো দুটি খাড়া বন্ধনীর মাধ্যমে। এখন তোমাকে আরেকটা জিনিস একটু বুঝতে হবে এই জায়গাতে, সেটা হচ্ছে দেখো বাম দিক থেকে যখন কোনো কিছু ডান দিকে যায়, একটা নির্ণায়কে যখন বাম দিক থেকে উপাদানগুলো ডান দিকে যাবে তখন সেটাকে আমরা বলবো সারি। আর সারির ইংরেজি হচ্ছে রো, দ্যাটস ওয়াই এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। আর যখন নির্ণায়কের কোনো উপাদান উপর থেকে নিচে নামবে তখন সেটাকে আমরা বলবো কলাম। আর কলামের ইংরেজিও কলাম, দ্যাটস ওয়াই এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1 2 3 তিনটা সারি আছে এবং 1 2 3 তিনটা কলাম আছে। তার মানে নিশ্চয়ই আমরা বলতে পারি সমান সংখ্যক সারি কলাম। যেহেতু সারিও তিনটা কলামও তিনটা, সো আমরা বলতে পারি সমান সংখ্যক সারি কলামে সাজালে। এখন যখন কোনো কিছুকে আমরা সাজাই তখন আমরা যেটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে বিন্যাস। তাহলে পুরো সংজ্ঞাটাকে আমরা কিভাবে বলতে পারি? কতগুলো পদ কিংবা রাশিকে দুটি খাড়া বন্ধনীর মাধ্যমে সমান সংখ্যক সারি কলামে সাজালে যে বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। আমি সংজ্ঞাটা আরেকবার রিপিট করছি। কতগুলো পদ কিংবা রাশিকে দুটি খাড়া বন্ধনীর মাধ্যমে সমান সংখ্যক সারি কলামে সাজালে যে বিন্যাস পাওয়া যায় সেই বিন্যাসকে বলে নির্ণায়ক। আশা করছি তোমরা নির্ণায়ক কাকে বলে সেই ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমরা এই নির্ণায়ক কত প্রকার এবং কিভাবে এই নির্ণায়কের ক্যালকুলেশন করা হয় সেটা জানব। দেখো আমি এখানে হচ্ছে দুটি নির্ণায়ক লিখছি। আমরা জানি নির্ণায়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়। সো এইটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম, লিখলাম এক্স ওয়াই পি কিউ। এবং এই পাশে আমি আরেকটি নির্ণায়ক লিখছি। নির্ণায়কগুলোর দিকে একটু ভালোভাবে খেয়াল করো। এখানে দুইটি সারি আর হচ্ছে দুটি কলাম, এই জন্য আমরা এটাকে বলবো দুই পর্যায়ের নির্ণায়ক। আর এখানে এই নির্ণায়কটায় তিনটা সারি আছে এবং তিনটা কলাম আছে, সেই জন্য আমরা এটাকে বলবো তিন পর্যায়ের নির্ণায়ক। তাহলে নির্ণায়ক হচ্ছে মূলত দুই রকমের, একটা হচ্ছে দুই পর্যায়ের নির্ণায়ক আর একটা হচ্ছে তিন পর্যায়ের নির্ণায়ক। এখন আমরা জানবো এই দুই পর্যায়ের নির্ণায়কের কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং তিন পর্যায়ের নির্ণায়কের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। দেখো ওকে দিয়ে ওকে গুণ করতে হবে। এই যে ওকে দিয়ে ওকে গুণ করতে হবে, মাঝখানে একটা মাইনাস এবং ওকে দিয়ে ওকে গুণ করতে হবে। তাহলে আমরা যদি কিউ দিয়ে এক্সকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি কিউ এক্স, মাঝখানে একটা মাইনাস, এবং ওয়াই দিয়ে যদি পিকে গুণ করি তাহলে পি ওয়াই। এই হচ্ছে দুই পর্যায়ের নির্ণায়কের ক্যালকুলেশন। এইবার আসো, যদি তুমি তিন পর্যায়ের নির্ণায়কের ক্যালকুলেশন করতে চাও তাহলে এটা কিভাবে ক্যালকুলেশন করবা? তিন পর্যায়ের নির্ণায়কের ক্যালকুলেশন করার সময় তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর
মাথার উপর একটা করে চিহ্ন লুকায় থাকে। সো সেই চিহ্নগুলো কি কি? প্রথমটা প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। আশা করি তোমাদের একটু হেজিবিজি লাগছে। আমি তোমাদেরকে এই চিহ্নগুলা কখন কোনটা হবে সেটা মনে রাখার একটা ট্রিক্স বলে দিচ্ছি। দেখো, এই দুইজনের মাঝখানের জন মাইনাস, এই দুইজনের মাঝখানের জন মাইনাস, আর এই দুইজনের মাঝখানের জনও মাইনাস, আর এই দুইজনের মাঝখানের জন মাইনাস। মানে এই যে কোনায় কোনায় যে দুইজন আছে সেই দুইজনের মাঝখানের জন মাইনাস। অথবা এটাকে মনে রাখার আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে এরকম। এই যে এটাকে বলা হয় প্রধান কর্ণ, এটাকে বলা হয় প্রধান কর্ণ, আর এটাকে বলা হয় দ্বিতীয় কর্ণ বা সহকারী কর্ণ। দ্বিতীয় কর্ণ অথবা বলা হয় সহকারী কর্ণ। সো প্রধান কর্ণ এবং দ্বিতীয় কর্ণের যতগুলো উপাদান আছে সবগুলোর উপরে তোমরা দেখতে পাচ্ছ প্লাস, এবং এগুলো ছাড়া বাকি যে চারটা উপাদান আছে সেই চারটা উপাদানের উপরে মাইনাস। আই গেস তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এখন আসো আমরা কিভাবে এটার সলিউশনটা করব, এটার ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। যখন আমাদেরকে একটা 3 পর্যায়ের নির্ণায়ক দিবে তখন সেটার ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব সেটা এখন দেখব। দেখো, আমরা চাইলে সারি ধরেও ক্যালকুলেশন করতে পারি, আবার চাইলে আমরা কলাম ধরেও ক্যালকুলেশন করতে পারি। সো আমরা এখানে যেটা করব, আমরা সারি ধরে ক্যালকুলেশনটা করব। সো সারির প্রথম উপাদানটাই কে আছে? প্রথম উপাদানটা আছে হচ্ছে এ। যখন তুমি এ নিবা, যে উপাদানটা নিবা সেই উপাদানের সারিবাদ কলামবাদ, তাহলে আর কে কে আছে? ওয়াই জেড কিউ আর। আমি আবার দেখাচ্ছি, যে উপাদানটা তুমি নিবা সেই উপাদানের সারিকে বাদ দিবা এবং কলামকে বাদ দিবা, তাহলে বাকি যে চারজন থাকবে সেই চারজনকে বসিয়ে দিবা। তাহলে আর কে কে আছে? আর আছে ওয়াই জেড এবং হচ্ছে কিউ আর। এখন আসো, এরপরে আছে আমাদের বি। সো বি এর মাথায় একটা মনে মনে কিন্তু মাইনাস আছে, এই মাইনাসটাকে তোমাকে বসাতে হবে। সো আমরা এই মাইনাসটাকে বসালাম। এখন আসো, বি কে যখন আমরা নিয়েছি তখন বি এর সারি বাদ এবং হচ্ছে কলাম বাদ, তাহলে আর কে কে থাকে? এক্স জেড পি আর। সো এই চারটা উপাদানকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এক্স জেড এবং হচ্ছে পি আর। এখন আসো, সি আছে এখানে, তাহলে সি এর মাথায় মনে মনে কি আছে? প্লাস আছে। এখন তুমি প্লাস দিলা আর সি বসালা। যখন তুমি সি কে নিয়েছো তখন সি এর সারি বাদ যাবে এবং হচ্ছে কলাম বাদ যাবে, তাহলে আর কে কে আছে? এক্স ওয়াই পি কিউ। তাহলে সেই এক্স ওয়াই এবং পি কিউকে বসাতে হবে। ব্যাস, এখন বলো, এই যে এইখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কিন্তু এখন 2 পর্যায়ে নির্ণায়ক হয়ে গেছে। সো তোমরা কিন্তু একটু আগেই 2 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশনটা দেখেছো কিভাবে করতে হয়। সো আমি এটা ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। ওকে দিয়ে ওকে গুণ, মাঝখানে বিয়োগ, ওকে দিয়ে ওকে গুণ, তাহলে ওয়াই দিয়ে আর কে গুণ করলে আর ওয়াই, মাঝখানে একটা মাইনাস, জেড দিয়ে যখন তুমি কিউকে গুণ করবা তখন হবে কিউ জেড। শেষ। এরপরে মাইনাস বি আছে, সেই মাইনাস বিকে বসালা। এক্স দিয়ে যখন তুমি আর কে গুণ করবা তখন হবে আর এক্স, আর মাঝখানে মাইনাস। জেড দিয়ে যখন পি কে গুণ করবা তখন পাবা হচ্ছে পি জেড। একইভাবে প্লাস সি বসালাম, এবং এই জায়গাতে তুমি দেখতে পাচ্ছ এক্স কিউ আছে, সো এখানে লিখবো কিউ এক্স, মাঝখানে একটা মাইনাস। ওয়াই দিয়ে যখন তুমি পি কে গুণ করবা সেটা হয়ে যাবে পি ওয়াই। আশা করছি যে তোমরা 2 পর্যায়ের নির্ণায়কের ক্যালকুলেশন এবং হচ্ছে 3 পর্যায়ের নির্ণায়কের যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। স্যার এখানে যেগুলো পড়াচ্ছি এগুলো মূলত হচ্ছে বেসিক, আমি আরও কিছু বেসিক পড়াবো, তারপরে হচ্ছে অঙ্কে যাব। আমরা ইনশাল্লাহ এই পুরো একটা লেকচারের এই পুরো যে অধ্যায়টা আছে সেই পুরো অধ্যায়টা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। 2 পর্যায়ের নির্ণায়ক এবং 3 পর্যায়ের নির্ণায়কের ক্যালকুলেশন শেষ। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে পড়ব, যেই টপিক থেকে অবশ্যই তোমাদের ছোট প্রশ্ন আসবে। এখন আমরা অনুরাশি এবং সহগুণক নিয়ে জানব। এখানে একটা নির্ণায়ক দেখতে পাচ্ছ। ধরো তোমাকে বলা হলো যে জ্যাড এর অনুরাশি বের করো। ধরো তোমাকে বলা হলো জ্যাড এর অনুরাশি বের করতে। সো তুমি সুন্দর করে লিখলা জ্যাড এর অনুরাশি।
খুবই সহজ কিন্তু আমরা প্রথমে একটু অনুরাশি কিভাবে বের করতে হয় সেটা জানবো, তারপর অনুরাশির সংজ্ঞাটা জানবো যে অনুরাশি কাকে বলে। সো যখন তোমাকে জ্যাডের অনুরাশি বের করতে বলবে, তুমি সিম্পল একটা কাজ করবা, জ্যাডের সারি বাদ দিবা এবং কলাম বাদ দিবা। জ্যাডের সারি এবং কলাম বাদ দিলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে অনুরাশি। সো এখানে আমরা যদি জ্যাডের অনুরাশিটা লিখি তাহলে আমরা পাচ্ছি এ বি এবং হচ্ছে পি কিউ, এই হচ্ছে অনুরাশি। খুবই সহজ কিন্তু, একেবারে সিম্পল। এবার আসো যে অনুরাশি কাকে বলে। তুমি এখানে যেভাবে অনুরাশি বের করেছো সেটাই বলে দাও বাংলাতে, তাহলে এটার ডেফিনেশনটা হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি করেছো, তুমি নির্ণায়কের কোনো একটা উপাদানের সারি এবং কলামকে বাদ দিয়েছো। তাহলে আমি যখন অনুরাশির সংজ্ঞা বলতে চাবো তখন আমি এটাকে কিভাবে বলতে পারি, নির্ণায়কের কোনো উপাদানের সারি ও কলাম বাদ দিলে যা পাওয়া যায় তাই অনুরাশি। আমি আরেকবার রিপিট করছি, নির্ণায়কের কোনো উপাদানের সারি বা কলাম বাদ দিলে যা পাওয়া যায় সেটাই অনুরাশি। আবার ধরো তোমাকে বলা হলো যে জ্যাডের সহগুণক বের করো, তো তুমি সিম্পলি এখানে লিখলা জ্যাডের সহগুণক। যখন তুমি সহগুণক বের করতে যাবা তখন এখানে একটু সমান চিহ্নের পরে একটা স্পেস রাখবা, ঠিক আছে? সো জ্যাডের সহগুণক বের করতে গেলে প্রথমে তোমাকে জ্যাডের অনুরাশি বের করতে হবে। তুমি কিন্তু একটু আগে অনুরাশি বের করেছো। অনুরাশি কিভাবে বের করতে হয়, কোনো একটা উপাদানে সারি এবং কলামকে সিম্পলি বাদ দিতে হয়, তাহলে তুমি অনুরাশি পেয়ে যাবা। সো আমরা যেহেতু এখানে জ্যাডের সহগুণক বের করছি, সো জ্যাডের সারি বাদ দিলাম এবং কলাম বাদ দিলাম, তাহলে আর কে কে আছে, আর আছে হচ্ছে এ বি এবং হচ্ছে পি কিউ। তাহলে জ্যাডের অনুরাশি কিন্তু বের হয়ে গেছে। আমরা বের করছি সহগুণক, কিন্তু আমাকে সহগুণক বের করতে গেলে আগে অনুরাশি বের করতে হবে। সো জ্যাডের অনুরাশি আমি পেয়ে গেছি। এখন সিম্পল একটা কাজ করতে হবে। আমরা তো জানি যে 3 পর্যায়ের নির্ণায়কের উপাদানগুলোর মাথায় একটা চিহ্ন থাকে। তাহলে এই দুইজনের মাঝখানে যেহেতু জ্যাড আছে, এই জ্যাডের মাথায় কিন্তু মনে মনে কি আছে, মাইনাস আছে। দ্যাটস ওয়াই আমাদেরকে এই জায়গায় এই মাইনাসটাকে পুট করতে হবে, তাহলেই হয়ে গেল হচ্ছে সহগুণক। এখন যদি তোমাকে বলা হয় যে সহগুণক কাকে বলে, তাহলে তুমি সেটা সংজ্ঞাটা কিভাবে দিবা, খুবই সহজ। যেভাবে তুমি সহগুণক বের করেছো সিম্পলি এটা বাংলায় বলে দাও। তাহলে তুমি সহগুণক কিভাবে বের করেছো, প্রথমে তুমি অনুরাশি বের করেছো, দেন অনুরাশির আগে তুমি যেই উপাদানটার চিহ্ন আছে আর কি, মানে যথাযোগ্য যে চিহ্নটা, যে উপাদানের তোমাকে সহগুণক বের করতে বলবে সেই উপাদানের যথাযোগ্য চিহ্নটাকে তোমাকে জাস্ট বসাতে হয়েছে। তাহলে তুমি নিশ্চয়ই এটাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারো, অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে তাকে সহগুণক বলে। আমি আরেকবার বলছি, অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে তাকে সহগুণক বলে। এখন এতটুকুতেই কিন্তু অনুরাশি এবং সহগুণক শেষ না, এরপরে ক্যালকুলেশন করতে হয়। সো আমরা একটু আগে কিন্তু শিখেছি যে কিভাবে 2 পর্যায়ের নির্ণায়কের ক্যালকুলেশন করতে হয়। সো এই যে এ দিয়ে হচ্ছে কিউকে গুণ করতে হবে, ওকে দিয়ে ওকে গুণ করতে হবে, মাঝখানে একটা বিয়োগ এবং ওকে দিয়ে ওকে গুণ করতে হবে। তাহলে এ দিয়ে কিউকে গুণ করলে এ কিউ, মাঝখানে একটা মাইনাস, এবং বি দিয়ে পিকে গুণ করলে বিপি। সিমিলারলি এখানেও ক্যালকুলেশনটাকে এইভাবে করতে হবে, এ দিয়ে কিউকে গুণ করলে এ কিউ, মাঝখানে একটা মাইনাস, এবং বি দিয়ে যখন পিকে গুণ করবা তাহলে হবে হচ্ছে বিপি। খুবই সিম্পল। আশা করছি তোমরা অনুরাশি এবং সহগুণক কিভাবে বের করতে হয় সেটা বুঝতে পেরেছো, এবং অনুরাশি এবং সহগুণকের যে ডেফিনেশন, সংজ্ঞা, আশা করছি সেটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব কিভাবে একটা নির্ণায়কের মান বের করতে হয়, এবং তোমাদের এই অধ্যায়তে 2টা অঙ্ক ওমেগা দিয়ে আছে। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার আসে। সো আমরা এখন হচ্ছে একটা নির্ণায়কের মান নির্ণয় করা শিখব, এবং ওমেগা দিয়ে যে 2টা অঙ্ক আছে সেই 2টা অঙ্ক দেখব। এখন আমরা যে অঙ্কটা করব, এই অঙ্কটা কিন্তু 2008, 12, 13, 18 এবং হচ্ছে 22 সালে এসেছে। সো অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো, এইদিকে একটু তাকাও। এটা কয় পর্যায়ের নির্ণায়ক? এটা হচ্ছে 3 পর্যায়ের নির্ণায়ক। সো 3 পর্যায়ের নির্ণায়কের ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা একটু আগে দেখেছি। আমরা সারি ধরেও করতে পারি, চাইলে কলাম ধরেও করতে পারি। সো প্রথমে আমরা হচ্ছে 1 নিলাম। সো 1 নিয়েছি, এখন 1 যে উপাদানটা নিব সেটার সারি বাদ এবং হচ্ছে কলাম বাদ,
তাহলে সারি বাদ এবং যদি কলাম বাদ দিই তাহলে আর থাকে কে 6 7 এবং হচ্ছে 8 9। আমরা এখানে সিম্পলি লিখে দিচ্ছি 6 7 এবং হচ্ছে 8 9। তারপরে নিতে হবে 2 এর মাথায় কিন্তু মনে মনে মাইনাস, দ্যাটস ওয়াই আমরা এখানে মাইনাস পুট করলাম এবং সারি এবং কলামকে বাদ দিলে আমরা আর পাচ্ছি কাকে 3 7 4 9। তাহলে এটা এখানে আমরা লিখে নিচ্ছি 3 7 4 9। এবার 5কে নিব, 5-এর মাথায় কিন্তু মনে মনে প্লাস, দ্যাটস ওয়াই আমরা এখানে প্লাস পুট করেছি সারি বাদ কলাম বাদ। তাহলে আর কে কে থাকে 3 6 4 8। আমরা এখানে লিখলাম 3 6 এবং হচ্ছে 4 8। এখন এগুলো কয় পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল 2 পর্যায়ে নির্ণায়ক। তাহলে 2 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশন নিশ্চয়ই আমাদের মনে আছে, ওকে দিয়ে ওকে গুণ, মাঝখানে একটা মাইনাস, ওকে দিয়ে ওকে গুণ। তাহলে 6 9 হচ্ছে 54, মাঝখানে একটা মাইনাস, 7 8 হচ্ছে 56, 3 9 27 আর 4 7 হচ্ছে 28, 3 8 24, মাঝখানে একটা বিয়োগ, 4 6 24। এতটুকু পর্যন্ত করার পরে তোমরা আর মাথায় মাথায় ক্যালকুলেশন করবে না, তোমরা সরাসরি ক্যালকুলেটরে যেভাবে আছে সেভাবে তোমরা টাইপ করে দিবে। হুবহু যদি বসিয়ে তোমরা ক্যালকুলেটরে টাইপ করো তাহলে এটার আনসার আসবে 0। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন মান নির্ণয়ের মানে নির্ণায়কের মান নির্ণয়ের আমরা আরও 2টা অঙ্ক করব ওমেগা দিয়ে। এখন আমরা যে অঙ্কটা করব সেটা একটু ভালো করে খেয়াল করো। 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এখানে কিন্তু সব জায়গায় 1 ওমেগা ওমেগা স্কোয়ার এই টাইপের ফিগারটা কিন্তু আছে। এই টাইপের যখন তোমরা কোনো ফিগার দেখতে পাবা তখন সবসময় মাথায় রাখতে হবে যে C1কে চেঞ্জ করতে হবে। এখানে ফিগারের মধ্যে R1 R2 R3 এবং C1 C2 C3, তোমাদেরকে প্রথমে এই C1টাকে চেঞ্জ করতে হবে। এখন C1টাকে চেঞ্জ করতে হবে কিভাবে দেখো, C1 তুমি C1কে চেঞ্জ করবা, যাকে চেঞ্জ করবা তার উপর অবশ্যই তোমাকে একটা প্রাইম দিতে হবে এবং তুমি এই C1কে কিভাবে চেঞ্জ করছো সেটা তোমাকে অবশ্যই সাইড নোটে লিখে দিতে হবে। তাহলে তুমি এটাকে চেঞ্জ করবা এইভাবে C1 প্লাস C2 প্লাস C3, অর্থাৎ C1 C2 এবং হচ্ছে C3 এগুলোকে যোগ করে তুমি এই পাশে বসাবা, C1কে চেঞ্জ করছো। তাহলে চলো আমরা C1কে চেঞ্জ করি। C1 এর প্রথম উপাদান 1, তারপরে আছে ওমেগা, C2 এর প্রথম উপাদান ওমেগা আর C3 এর প্রথম উপাদান ওমেগা স্কোয়ার। তাহলে আমরা যে C1 C2 এবং C3কে যোগ করছি, সো প্রথম উপাদানটাকে যেহেতু চেঞ্জ করবো সো সবগুলোর প্রথম উপাদানটাকেই যোগ করতে হবে। আমি আরেকবার বলছি, আমরা যেহেতু C1কে চেঞ্জ করছি সো C1 C2 এবং C3 এর প্রথম উপাদানটাকে যেহেতু প্রথমে চেঞ্জ করছি সো প্রথম 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 C1 C2 এবং C3 এর প্রথম উপাদানগুলোকে যোগ করতে হবে। তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। সিমিলারলি আমরা যখন C1 এর দ্বিতীয় উপাদান, C2 এর দ্বিতীয় উপাদান এবং C3 এর দ্বিতীয় উপাদানকে যোগ করব, তখন আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 এভাবে না লিখে আমরা এটাকে সিম্পলি এভাবে সাজিয়ে লিখে দিচ্ছি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন এখানে C1 এর তৃতীয় উপাদান, C2 এর তৃতীয় উপাদান এবং C3 এর তৃতীয় উপাদানকে যোগ করে আমরা এই উপাদানটাকে মানে এই উপাদানটা জায়গায় বসাবো। তাহলে এখানে ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা, আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে করে সাজিয়ে লিখছি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে দেখো C1, এই যে C1 যেটা ছিল এই C1 কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে এইভাবে করে আমরা C1কে চেঞ্জ করেছি। এখন C2 আর C3কে তো আমরা চেঞ্জ করিনি, সো এগুলাকে আমরা বসিয়ে রাখছি ওমেগা স্কোয়ার 1 আর এখানে ওমেগা স্কোয়ার 1 ওমেগা, শেষ। এখন এটা সাইড নোট হিসাবে থাকবে। এখন আসো তোমাদের ম্যাথমেটিক্স 1-এর 4র্থ নাম্বার যে চ্যাপ্টারটা অর্থাৎ জটিল সংখ্যা, সেই জটিল সংখ্যায় একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এইটা সমান হচ্ছে 0। এই সূত্রটা তোমরা জটিল সংখ্যা যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের
5 নম্বরে এই সূত্রটা আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, তাহলে আমরা বসিয়ে দিতে পারি 0। এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, তাহলে আমরা বসিয়ে দিতে পারি 0। এখানেও 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, সেহেতু আমরা বসিয়ে দিচ্ছি 0। বাকিগুলো যেভাবে আছে সেভাবে C1কে আমরা বসালাম, দেন হচ্ছে আমরা C2কে বসালাম। এখন একটা কথা মাথায় রাখতে হবে, যখন নির্ণায়কের কোনো একটা সারি বা কলামের সবগুলো উপাদান শূন্য হয় তখন কিন্তু এই পুরো নির্ণায়কের মান কিন্তু শূন্য হয়। আমি আরেকবার রিপিট করছি, যদি নির্ণায়কের কোনো একটা সারির সবগুলো উপাদান শূন্য হয় এবং কলামের সবগুলো উপাদান শূন্য হয় তখন নির্ণায়কের উত্তর হবে 0। আশা করছি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অঙ্কে প্রবলেম থাকে, যদি কোনো কনফিউশন থাকে, তোমরা ডিসক্রিপশন বক্সে স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, স্যারকে সরাসরি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো অথবা কমেন্ট বক্সেও জিজ্ঞাসা করতে পারো। আর তোমাদের জন্য একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে। আমি যে অঙ্কগুলো করাচ্ছি, যেভাবে করাচ্ছি, তোমরা জাস্ট তাকাই থাকো এবং হচ্ছে বোঝার চেষ্টা করো, নোট করতে হবে না। আমি তোমাদের জন্য একটা লেকচার শিট রেডি করেছি, স্যার যেভাবে পড়াচ্ছি হুবহু সবগুলো অঙ্ক, এই বইয়ে যতগুলো অঙ্ক বোর্ডে এসেছে ম্যাক্সিমাম টাইমে সবগুলো অঙ্ক স্যার ওই একটা লেকচার শিটের মধ্যে দিয়ে দিয়েছে। তোমরা ড্রাইভ লিঙ্ক থেকে সেটা ডাউনলোড করে নিতে পারো। আর অঙ্কের যদি কোনো জায়গায় কনফিউশন থাকে সেটা স্যারকে কমেন্ট বক্সে জানাতে পারো। যদি ক্লাসের ব্যাপারে কোনো পরামর্শ থাকে সেটাও স্যারকে কমেন্ট বক্সে জানাতে পারো। চলো তাহলে আমরা আমাদের পরের ম্যাথে চলে যাই। এই অঙ্কটাও আমরা খানিকটা আগে যে অঙ্কটা করেছি সেটার মতোই, শুধু এই যে দেখো আগের অঙ্কটাই এখানে ওমেগা স্কোয়ার ছিল আর এই অঙ্কটাই এই জায়গাতে স্কোয়ারটা নাই। এই অঙ্কটা 2012 সালেও এসেছে। সো চলো এবার অঙ্কটা করা যাক। দেখো আমি তোমাদের একটু আগে বলেছিলাম, যখনই তোমরা এই টাইপের কোনো ফিগার পাবা যেখানে 1 ওমেগা স্কোয়ার আছে, 1 ওমেগা স্কোয়ার নাই, শুধুমাত্র একটা সারিতে ওমেগা স্কোয়ারটা নাই, তাও কিন্তু সেম আগের উপায়টাই অঙ্কটাকে তোমরা করতে হবে। দেখো তাহলে সেই আগের অঙ্কটাকে আমরা কিভাবে করেছিলাম, আমরা C1কে চেঞ্জ করেছিলাম। সো C1কে আমরা কিভাবে চেঞ্জ করেছিলাম, C1কে আমরা চেঞ্জ করেছিলাম C1 প্লাস C2 প্লাস হচ্ছে C3, এইভাবে হচ্ছে আমরা C1কে চেঞ্জ করেছিলাম। তাহলে দেখো 1 প্লাস ওমেগা, তাহলে C1কে চেঞ্জ করা, C1 এর এই উপাদানটাকে চেঞ্জ করা হয়ে গেছে 1 প্লাস ওমেগা। এখন C1 এর দ্বিতীয় উপাদান, C2 এর দ্বিতীয় উপাদান, C3 এর দ্বিতীয় উপাদান, এগুলাকে যোগ করে এই দ্বিতীয় উপাদানের জায়গায় বসাবো। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা এইভাবে না লিখে আমরা একটু সাজিয়ে লিখছি 1 প্লাস ওমেগা স্কোয়ার, এইভাবে লিখছি। আর সিমিলারলি এই উপাদানটাকেও চেঞ্জ করব, সেটাকে কিভাবে চেঞ্জ করব 1 প্লাস ওমেগা স্কোয়ার, সাজিয়ে লিখেছি, এলোমেলোভাবে যোগ না করে জাস্ট সাজিয়ে লিখেছি যাতে করে সূত্র ফেলা যায়। এখন C2 তো চেঞ্জ হবে না, সো আমরা C2কে রেখে দিলাম, আর C3ও চেঞ্জ হবে না, আমরা C3কেও বসিয়ে দিলাম। এখন আসো, এখানে আছে 1, সো আমরা 1 লিখলাম। ওমেগা প্লাস ওমেগা যোগ করলে কত হয় 2 ওমেগা, সো আমরা এখানে বসালাম 2 ওমেগা। আর একটু আগে আমরা বলেছিলাম যে তোমাদের জটিল সংখ্যা অধ্যায়ে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে 0 বসিয়ে দিলাম। এখানেও আছে, দ্যাটস ওয়াই এখানেও আমরা সূত্র 0 বসিয়ে দিলাম। এবার ওমেগা স্কোয়ার 1কে রাখলাম, ওমেগাকে রাখলাম। ঠিক আছে, খুবই সিম্পল। এখন আসো, এখন এটা কয় পর্যায়ের নির্ণায়ক হয়ে গেল, 3 পর্যায়ের নির্ণায়ক। এখন 3 পর্যায়ের নির্ণায়কের ক্যালকুলেশন কিভাবে করতে হয়, হয় সারি ধরে ক্যালকুলেশনটা করতে হয়, না হয় কলাম ধরে ক্যালকুলেশন করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি সারি ধরে এই অঙ্কটা করব নাকি কলাম ধরে করব। দেখো আমরা এই অঙ্কটা কলাম ধরে করব। কেন আমরা এই অঙ্কটা কলাম ধরে করব, কারণ এই জায়গায় দেখো C1 এর দুইটা উপাদান কিন্তু শূন্য। সো আমরা যদি ওকে নিই তাহলে 1 প্লাস 2 ওমেগা, কেমন
সারি বাদ যাবে এবং কলাম বাদ যাবে, তাহলে আর থাকবে ওমেগা স্কোয়ার 1 আর থাকবে ওমেগা 1 ওমেগা। এখন আসো, তুমি যখন 0কে নিবা তাহলে 0কে তুমি একটা মাইনাস দিয়ে 0 লিখবা, তাই না? এখন মাইনাস দিয়ে যখন তুমি 0 দিবা তো 0 এর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, বাকি উপাদানগুলো বসবে। তাহলে 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। সিমিলারলি এই 0টাকেও যখন নিবা তখন কোনো কিছুকে গুণ করলে 0 হয়ে যাবে। দ্যাটস ওয়াই এগুলো আমাদেরকে লেখার দরকার নাই, আমরা শুধু 1 + 2 ওমেগাটা নিলে হয়ে যাবে। এই জন্যই আমরা সারিতে না ধরে কলামে ধরে অঙ্কটা করেছি। এখন আসো 1 + 2 ওমেগাকে আমরা রাখলাম, এটা কয় পর্যায়ে নির্ণায়ক? 2 পর্যায়ে নির্ণায়ক। তাহলে 2 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশন কিভাবে করতে হয়? ওকে দিয়ে ওকে গুণ করতে হয়। তাহলে ওমেগা স্কোয়ার দিয়ে ওমেগাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি? ওমেগা কিউব, আর মাঝখানে একটা মাইনাস, 1 1 1। এবার আসো, আমরা এই ম্যাথমেটিক্স বইয়ের যে জটিল সংখ্যা যে অধ্যায়টা, মানে 4 নাম্বার যে অধ্যায়টা কথা বললাম, যেখানে আমরা 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার = 0 পেয়েছি, এটা 5 নাম্বার সূত্র। তোমরা যদি বই খুলে দেখো এটা 5 নাম্বার সূত্র। আর 4 নাম্বার সূত্রে এরকম একটা সূত্র আছে, ওমেগা কিউব = 1। তাহলে আমরা এই জায়গাতে ওমেগা কিউব = কত বসাতে পারি? 1 বসাতে পারি। তাহলে 1 + 2 ওমেগা রাখলাম, ওমেগা কিউবের সূত্র হচ্ছে 1 আর এখানে হচ্ছে -1। 1 থেকে 1কে মাইনাস করলে 0, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0। দ্যাটস ওয়াই এই অঙ্কটার আনসারও আসবে 0। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এখন আমরা এই অধ্যায়ের রচনামূলক আসতে পারে, একমাত্র অঙ্ক যেগুলো রচনামূলক আসতে পারে এরকম একটা অঙ্ক করব, ক্রেমারের সাহায্যে সমাধান। আর স্যার তোমাদেরকে একটা অঙ্ক বুঝিয়ে দিব। আশা করি এই একটা অঙ্ক বুঝলে এই সিমিলার যতগুলো অঙ্ক আছে, মানে ক্রেমারের সাহায্যে সমাধানের যে সিমিলার অঙ্কগুলো আছে সেই সবগুলো অঙ্ক তোমরা খুব ইজিলি করতে পারবা। এখন এই অধ্যায়ের রচনামূলকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা, ক্রেমারের সাহায্যে সমাধান, সেটা আমরা একটু দেখব। সো ছোটোবেলায় তোমরা যখন সমাধান করেছো তখন নিশ্চয়ই এক্স এবং ওয়াই এর মান বের করেছো। আর এখন তোমরা তো অনেক বড় হয়ে গিয়েছো সবাই, সো এখন কিন্তু তোমাদেরকে এক্স ওয়াই সীমাবদ্ধ থাকলে হবে না, এখন তোমাদের এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। সো এক্স এর মান বের করার সূত্রটা হচ্ছে dx/d, ওয়াই এর মান বের করার সূত্রটা হচ্ছে dy/d, আর জেড এর মান বের করার সূত্রটা হচ্ছে dz/d। এই সূত্রটা যদি তোমরা একটু ভালোভাবে মাথায় রাখতে পারো তাহলে কিন্তু অঙ্কটা একেবারে সোজা লাগবে তোমাদের, একেবারে সোজা লাগবে। দেখো, এক্স এর সূত্র হচ্ছে dx/d, ওয়াই সূত্র হচ্ছে dy/d, আর জেড এর সূত্র হচ্ছে dz/d। এখন প্রত্যেকটা জায়গায় তোমরা নিচে দেখতে পাচ্ছ সবার, তুমি এক্স এর মান বের করো, ওয়াই এর মান বের করো, কিংবা জেড এর মান বের করো, যার মানই তুমি বের করতে চাও, এখানে কিন্তু তোমাকে ডি লাগবে। সো আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই ডি এর মানটা বের করা। সো চলো আমরা এই ডি এর মানটা বের করি এবং দেখি যে আসলে কিভাবে এই ডি এর মানটা বের করা যায়। সো আমরা একটু লিখি এখন। সো ডি আমরা জানি নির্ণায়ককে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা এখানে ডি এর মানটা বের করব এখন। দেখো খুবই সিম্পল, এখানে এক্স এর সহগ কত? 2, এখানে এক্স এর সহগ কত? 1, এখানে এক্স এর সহগ কত? 3। সিম্পলি এটাকে বসাতে হবে, মানে এক্স এর সহগগুলো বসাচ্ছি 2, 1 এবং হচ্ছে 3। এখানে ওয়াই এর সহগ হচ্ছে -1, কেমন? তাহলে এখানে বসালাম -1, এখানে ওয়াই এর সহগ হচ্ছে 2, আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে -3। আর এই জায়গায় জেড এর সহগ হচ্ছে 1, জেড এর সহগ হচ্ছে -2, আর জেড এর সহগ হচ্ছে -5। সিম্পল, তাহলে আমরা ডি পেয়ে গেলাম, কেমন? এখন বলো তো এটা কয় পর্যায়ে নির্ণায়ক? এটা হলো 3 পর্যায়ে নির্ণায়ক। তাহলে 3 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা নিশ্চয়ই একটু আগে তোমরা দেখেছো। সো চলো আমরা এটার ক্যালকুলেশনটা করে ফেলি। প্রথমে আমরা 2কে নিব। সো 2কে যখন নিব সারিবাদ এবং কলামবাদ, আর থাকে 2 - 2 -3 -5। তাহলে এখানে লিখে ফেলি আমরা 2 - 2 -3 -5। ওকে, এবার দেখো -1। এখন -1 যেহেতু এই দুইজনের মাঝখানে আছে, আমি বলেছিলাম
এই দুইজনের মাঝখানে জনের মাথায় কিন্তু একটা মাইনাস থাকে, সো সেই মাইনাসটাকে বসালাম এবং এখানে যে -1 আছে সেই -1টাকে আমরা বসালাম। এখন -1কে যখন তুমি নেবা, সারি বাদ দিবা এবং কলাম বাদ দিবা, তাহলে আর কি কি থাকে? 1 - 2 আর হচ্ছে 3 - 5। সো আমরা এখানে লিখি 1 - 2 3 - 5। এরপর আসো, এখানে আছে কত? 1। তাহলে যখন তুমি 1কে নিবা, তাহলে 1-এর মাথায় কিন্তু মনে মনে কি প্লাস, দ্যাটস ওয়াই আমরা এখানে প্লাস পুট করলাম। আর থাকে হচ্ছে 1 2 3 - 3। আমরা এখানে 1কে যখন নিয়েছি তখন সারি বাদ দিয়েছি, কলাম বাদ দিয়েছি, তাহলে থাকে 1 2 3 - 3। সিম্পল। এখন ওরা কয় পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল? 2 পর্যায়ে নির্ণায়ক। তাহলে 2 লিখলাম, গুণ করে দিচ্ছি, ওকে দিয়ে ওকে গুণ, তাহলে -10 আর ওকে দিয়ে ওকে গুণ, মাঝখানে কিন্তু মনে মনে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 দুগুণে 6। এবার আসো, মাইনাসে মাইনাসে প্লাস আর 1 বসালাম, 1 দিয়ে -5কে গুণ করছি, তাহলে -5। ওই যে মাঝখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 দিয়ে 3কে গুণ করলে হচ্ছে 6, প্লাস 1কে লিখলাম, 1 দিয়ে -3কে গুণ করলে -3, মাঝখানে একটা সূত্রের মাইনাস, সেই মাইনাসকে বসালাম, 2 দিয়ে 3কে যদি গুণ করি তাহলে পাচ্ছি 6। এখন এরপরে কিন্তু তোমরা হ্যান্ড ক্যালকুলেশন করবা না, তোমরা চেষ্টা করবা যে সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে এটার আনসারটা বের করে ফেলার জন্য। হ্যান্ড ক্যালকুলেশন করবা যখন মাথায় মাথায় করবা, যে কোনো একটা প্লাস মাইনাস ভুল হয়ে যাবে, অঙ্কটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোমরা যখন ক্যালকুলেটরে হুবহু এটা টাইপ করবা তখন এটার আনসার আসবে হচ্ছে -40। সো আমরা এই যে XYZ এর জন্য আমাদের যে ডি লাগবে, সেই ডি কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। এখন কি লাগবে? এখন লাগবে dx, তারপর লাগবে dy, তারপরে লাগবে dz। চলো এখন আমরা dxটা বের করি। সো dx আমরা বের করছি, এই জায়গায় আমরা লিখলাম dx। dx যখন তুমি বের করবা, এগুলো ছিল x এর সহগ, এগুলো ছিল y এর সহগ, আর এগুলো ছিল z এর সহগ। তাহলে তুমি যখন dx বের করবা, সিম্পল একটা কাজ করতে হবে, এই যে x এর সহগ যেগুলো ছিল সেই জায়গায় সমান চিহ্নের এই পাশের মানগুলো বসাতে হবে। আমি আবার বলছি, যখন তুমি dx বের করবা তখন এই যে d যেখানে দেখতে পাচ্ছ, সেখানে যেখানে x এর মান ছিল সেই x এর মানের জায়গায় সিম্পলি সমান চিহ্নের ওই পাশের মানগুলো বসাবা। তাহলে আমরা বসিয়ে দিচ্ছি 0 10 এবং হচ্ছে 2। এরপরে আসো, বাকি যে y এর মানগুলো ছিল সেগুলো বরাবর বসে যাবে, আর z এরও যে মানগুলো ছিল সেগুলো বরাবর বসে যাবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এটা কয় পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল? 3 পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল। সো আমরা এটা 3 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশনটা করব। এখানে দেখতে পাচ্ছ 0, সো ফার্স্ট টাইম 0কে নিলাম, সারি বাদ কলাম বাদ, তাহলে আর থাকে 2 - 2 -3 - 5। এরপরে আছে হচ্ছে -1, -1 এর মাথায় কিন্তু মনে মনে একটা কি মাইনাস, সো -1। তাহলে সারি বাদ দিলাম, কলাম বাদ দিলাম, আর কে কে থাকবে? 10 - 2 2 - 5। সিমিলারলি 1কে যখন নেব, 1 এর মাথায় কিন্তু মনে মনে প্লাস, সো আমরা এখানে একটা প্লাস পুট করলাম আর 1কে বসালাম, সারি বাদ দিব এবং কলাম বাদ দিব, তাহলে আর থাকবে 10 2 এবং হচ্ছে 2 - 3। এখন এগুলো সবগুলো কয় পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল? 2 পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল। তাহলে যে 2 পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল, সো এবার আমরা 2 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশন করি। 0 2 দিয়ে -5কে গুণ করলে -10, মাইনাসে মাইনাসে প্লাস, ওই যে একটা সূত্রের মাইনাস মাঝখানে বসাতে হয়, সো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 দুগুণে 6, আর এখানে মাইনাসে মাইনাসে হচ্ছে +1। এখানে 10 দিয়ে যখন তুমি -5 গুণ করবা তখন হয়ে যাবে -50, আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে 2 দুগুণে হচ্ছে 4, আর এখানে +1, 10 দিয়ে -3কে গুণ করলে -30, আর হচ্ছে সূত্রের একটা মাইনাস, 2 দুগুণে গুণ করলে 4। এতটুকু করার পর যখন তুমি এই লাইনটাকে ক্যালকুলেটরে বসাবা তখন এটার আনসার আসবে -80। এটার আনসার আসবে -80। আমি নিচে লিখছি না,
নিচে ভিডিওতে দেখা যাবে না, সেজন্য আমি পাশে লিখছি। তাহলে আমরা ডিএক্স এর মান পেলাম কত, -80। এখন সিমিলারলি কিন্তু আমাদেরকে dy এবং dz এর মানটাও কিন্তু বের করতে হবে। সো চলো dy এবং হচ্ছে dz এর মানটা বের করি। dy এবং dz এর মানও কিন্তু সিমিলারলি তোমরা বের করতে পারো। এই যে এখানে আমরা x নিয়েছি, যখন আমরা dx বের করছি তখন প্রথমে যেখানে x এর ভ্যালু ছিল সেই x এর ভ্যালুতে আমরা শুধু বাইরেরগুলো পুট করেছি, বাইরের সমান চিহ্নের এই পাশে মানগুলো বসিয়ে দিয়েছি। ঠিক সিমিলারলি যখন তুমি dy কে বের করতে যাবা তখন এই যে এখানে যে গুলো আছে না, y এর মানগুলো আছে না, সেই y এর মানগুলোকে তোমাদের y এর মানগুলোর জায়গায় তোমাকে সমান চিহ্নের এই পাশের মানগুলো বসাতে হবে। তাহলে এখানে যে x এর মান যেটা আছে সেটাকে রেখে দিলাম, আর এই যে y এর মান যেটা আছে সেই y এর মানের জায়গায় আমরা 0, 10 এবং হচ্ছে 2 বসালাম, আর এখানে 1, -2 এবং হচ্ছে -5। তাহলে সিম্পল একটা কাজ করেছি, সেটা কি, এখানে y যেখানে আছে সেখানে সমান চিহ্নের ওই পাশে যে মানগুলো ছিল সেই মানগুলোকে আমরা বসিয়ে দিয়েছি। এবার দেখো এখন এটা কয় পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল, 3 পর্যায়ে নির্ণায়ক। তাহলে নিশ্চয়ই তোমরা 3 পর্যায়ে নির্ণায়ক কীভাবে বের করতে হয় সেটা এতক্ষণ দেখেছো। সো সিমিলার ওয়েতে এই যে এখানে যেভাবে বের করেছি, এখানে যেভাবে বের করেছি, সেই সিমিলার ওয়েতে যখন তোমরা এটার ক্যালকুলেশন করবা তখন এটার আনসার আসবে -120। এবার আমরা dz বের করব। তাহলে দেখো dz যখন আমরা বের করব তখন সিম্পল, এই যে এখানে z এর যে মানগুলো আছে সেই z এর মানের জায়গায় আমাদেরকে সমান চিহ্নের এই পাশের মানগুলো বসাতে হবে এবং বাকিগুলো একই থেকে যাবে। তাহলে আমরা এখানে বসাই 213 -1 2 -3, আর এই জায়গাতে z এর যে মানগুলো আছে সেই জায়গায় হচ্ছে আমরা 0, 10 এবং হচ্ছে 2 পুট করব। তাহলে 0 বসালাম, 10 বসালাম এবং 2 বসালাম। তাহলে এখন এটা কয় পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল, 3 পর্যায়ে নির্ণায়ক। সো যখন এটা 3 পর্যায়ে নির্ণায়ক হয়ে যাবে, 3 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশন আশা করি তোমরা পারো, এতক্ষণ ধরে এখানে তোমরা দেখছো। সো এইটা যখন তোমরা করবা তখন এটার আনসার আসবে 40। এখন আসো, আমরা যে সূত্র থেকে এতক্ষণ অঙ্কটা করছিলাম, আমরা d এর মান অলরেডি জেনে গিয়েছি, dx এর মানও আমরা জানি। dx এর মান আমরা পেয়েছি -80, dy এর মান আমরা পেয়েছি -120 এবং dz এর মান আমরা পেয়েছি 40। এখন আমরা সিম্পলি এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা x, y, z এর মান পেয়ে যেতে পারি। তাহলে আমরা x এর মানটা বের করি। সো x এর সূত্র কি, dx/d, আর আমরা dx এর মান পেয়েছি -80। সো -80 বাই হচ্ছে d মানে হচ্ছে কত পেয়েছি আমরা এখানে, -40। সো আমরা এখানে -40 বসালাম। তাহলে মাইনাসে মাইনাসে কাটা, 40 দিয়ে যদি আমরা 80কে ভাগ করি তখন পাচ্ছি হচ্ছে কত, 2। এরপর আমরা y এর মান বের করব। y এর মান বের করার নিয়ম কি, dy কে d দিয়ে ভাগ করতে হবে। সো dy এর মান আমরা কত পেয়েছি, -120। সো -120 লিখলাম, আর এটাকে d দিয়ে ভাগ করব, d এর মান আমরা পেয়েছি -40। সো -40 লিখলাম। এখন মাইনাসে মাইনাসে কাটা, আর 40 দিয়ে 120কে ভাগ করলে আমরা কত পাই, 3 পাই। এবার আসো লাস্ট মান, সেটা হচ্ছে কার মান, z এর মান। সো z এর সূত্র হচ্ছে dz/d। আমরা dz এর মান পেয়েছি 40 আর d এর মান আমরা পেয়েছি -40। তাহলে আমরা এখানে -40 লিখলাম। তাহলে 40কে -40 দিয়ে যখন আমরা ভাগ করব আনসারটা আসবে হচ্ছে -1। এখন তোমাকে আনসারটাকে সিম্পলি এইভাবে লিখতে হবে, নির্ণেয় সমাধান x y z = 2 3 - 1। শেষ। এটাই হচ্ছে আমাদের ক্রেমারের সাহায্যে সমাধান। আশা করছি তোমরা ক্রেমারের সাহায্যে যে সমাধানটা, সেই সমাধানটা বুঝতে পেরেছ। এরকম সিমিলার ওয়েতে আমরা আরও 2টা অঙ্ক করব। দেন হচ্ছে অন্যান্য যে অঙ্কগুলো ম্যাক্সিমাম সময়ে বোর্ডে এসেছে সেগুলো আমরা করব। চলো তাহলে এবার এই নিয়মের আরও কয়েকটা অঙ্ক আমরা দেখে আসি। আমি তোমাদেরকে 2টা অঙ্ক, একটু প্রশ্নের মধ্যে ব্যতিক্রম আছে, সেই 2টি অঙ্ক তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। তোমরা এগুলো নিজেদের মতো করে একটু চেষ্টা করবে, আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা একটু বুঝিয়ে দেব। আর প্লাস হচ্ছে আমি যে শিটটা তোমাদেরকে প্রোভাইড করব, যে লেকচার শিটের পিডিএফ ড্রাইভ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে এই অঙ্কগুলো করা আছে। বাড়ির কাজ অংশ যেটা আছে 7 নাম্বার পেজের পরে
সেই শিটের 7 নাম্বার পেজের পরে তোমরা এগুলোর আনসার পেয়ে যাবা। চলো তাহলে তোমাদেরকে একটু প্রশ্নটা ক্লিয়ার করে দিই। দেখো প্রথমে যে অঙ্কটা, এটা 2011 সালে এসেছে। এখানে এক্স আছে কিন্তু নিচে দেখো এই জায়গায় কি নেই, এক্স নেই। সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে এক্স, তারপরে হচ্ছে এক্স প্লাস এই যে এখানে যেখানে এক্স নেই সেই জায়গাতে একটা 0x নিতে হবে। সো 0 ইন্টু এক্স, এটার মানে হচ্ছে এক্স নেই, এক্সে 0 এখন এই পাশে ওয়াই আছে, জেড আছে, আর এখানে দেখো এই অংশে কিন্তু ওয়াই নেই। কি নেই? ওয়াই নেই। সেই জন্য আমরা কি করব, আমরা এই জায়গাতে একটা 0y নিয়ে নিব, মানে যেহেতু ওয়াই নেই সো আমরা 0y নিয়ে নিলাম, আর এই জায়গায় মাইনাস জেড যেটা ছিল সেই মাইনাস জেডটাকে আমরা বসালাম। তারপরে দেখো এখানে 2টা এক্সট্রা আছে, আমরা জানি সমান চিহ্নের এই পাশে এক্স ওয়াই জেড থাকে, 2 থাকবে না। সো 2টাকে আমরা সমান চিহ্নের পাশে পাঠিয়ে দিব, তাহলে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, -2টা হয়ে যাবে +2, আর এই পাশে আগে থেকে তো 0 আছেই। এখন খেয়াল করো এই পাশে কি ছিল না, এই পাশে এক্স ছিল না, সেজন্য আমরা 0x লিখেছি, আর এই জায়গাতে 2y কে বসালাম, আর মাইনাস জেড যেটা আছে সেই মাইনাস জেডকে বসালাম। দেন -1টা যেটা এখানে এই পাশে ছিল না সমান চিহ্নের পাশে, এই পাশে তো এক্স ওয়াই জেড ছাড়া কিছু থাকতে পারবে না, চলক ছাড়া। সো আমরা এটাকে ওই পাশে পাঠালাম, তাহলে -1টা কি হয়ে যাবে, +1। আশা করি এখন তোমাদের করতে কোনো অসুবিধা হবে না, এখান থেকে ইজিলি তুমি ডি ফাইন্ড আউট করতে পারবে। কিভাবে? এই যে এক্স এর সহগ 1, এক্স এর সহগ 1, আর এই জায়গাতে এক্স এর সহগ 0, এখানে ওয়াই এর সহগ হচ্ছে 1, এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে 2, আর এখানে জেড এর সহগ হচ্ছে সব জায়গাতে -1 ঠিক আছে? আশা করছি এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। এই দুটি অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা প্র্যাকটিস করবা। আর যদি প্র্যাকটিস করতে সময় কোথাও আটকে যাও তাহলে হচ্ছে স্যারের যে লেকচার শিটটা, সেই লেকচার শিটটা এটা করা আছে, ওখান থেকে একটু দেখে নিতে পারো। এবার আসো এই জায়গায় এই অঙ্কটা ভালো করে খেয়াল করো, খুবই সিম্পল এটা করা যায়। যেমন ধরো এই পাশে কিন্তু কি থাকবে, শুধু এক্স ওয়াই জেড থাকবে, চলক থাকবে, বাকি কিছু থাকতে পারবে না। সো আমরা প্রথমে দেখো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে রাখলাম, আর যে -6 যেটা ছিল সেটাকে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস হয়ে গেল। দেন এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর -2টা সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে কি হয়ে যাবে, +2। আর এখানেও সিমিলারলি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড লিখবো, আর এখানে যে +4টা আছে সেই +4কে সমান চিহ্নের ওই পাশে পাঠালে -4। আশা করছি এখন তোমরা এটাকে ওই যে ক্রেমারের সাহায্যে সমাধানে যে অঙ্কটা আমরা দেখিয়েছি সেই প্রসেসে এই অঙ্কগুলো করতে পারবে। এখন আমরা এই অধ্যায়ে ম্যাক্সিমাম সময় বোর্ডে এসেছে এরকম আরও কিছু অঙ্ক করব। এখন আমরা যে অঙ্কটা করব এটা 99, 99, 1 এবং 2018-তে এসেছে। সো এই অঙ্কটাই আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করো যে সামথিং ইকুয়ালস টু সামথিং। এখানে যে এভিসি দিয়ে আছে সেটাকে অনেক সময় এক্স ওয়াই জেড দেওয়া থাকতে পারে, আবার অনেক জায়গায় পি কিউ আরও দেওয়া থাকতে পারে। সো সিমিলার 3টা প্রশ্ন একই নিয়মে করা যাবে। এই অধ্যায়ে নির্ণায়ক অধ্যায়টায় যতগুলো অঙ্কে তোমাকে বলবে প্রমাণ করো যে সামথিং সমান সামথিং, সবসময় মাথায় রাখতে হবে আমরা অঙ্কটা করব ডান দিকের অংশে দেখে দেখে, ডান দিক থেকে একটু একটু করে দেখব এবং অঙ্কটাকে মিলানোর চেষ্টা করব। সো চলো তাহলে করা যাক। শুরুতে আমরা একটু লিখে নিই বাম পক্ষে যেটা আমাদেরকে দেওয়া আছে, বাম পক্ষটা আমরা একটু লিখে নিচ্ছি। দেখো আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে আমাদের ডান দিকে কি আছে, এ বি সি আছে। এখন দেখো এই যে কলাম 1-এ এখানে এ আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে কলাম 1 অর্থাৎ C1 থেকে আমরা কি কমন নিতে পারি, এ কমন নিতে পারি। আর C2 এর সব জায়গায় কিন্তু বি আছে, তাহলে C2 থেকে আমরা বি কমন নিতে পারি। আর C3 এর সব জায়গায় কিন্তু কি আছে, সি আছে, তাহলে অফকোর্স আমরা এখান থেকে সি কমন নিতে পারি। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কলাম 1 থেকে আমরা এ কমন নিব, কলাম 2 অর্থাৎ C2 থেকে আমরা বি কমন নিব, আর C3 থেকে আমরা কি কমন নিব, সি কমন নিব। তাহলে দেখো কলাম 1 থেকে আমরা কি কমন নিয়েছি, এ কমন নিয়েছি, এ থেকে এ কমন নিলে 1, এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ কিউব থেকে এ কমন নিলে এ স্কোয়ার। আর C2 থেকে আমরা বি কমন নিয়েছি, তাহলে এখানে থাকে বি থেকে বি কমন নিলে 1,
ভি স্কোয়ার থেকে বি কমন নিলে বি, আর ভি কিউব থেকে বি কমন নিলে বি স্কোয়ার। সিমিলারলি এখান থেকে আমরা সি কমন নিয়েছি, তাহলে সি থেকে সি কমন নিলে 1, সি স্কোয়ার থেকে সি কমন নিলে সি, আর সি কিউব থেকে সি কমন নিলে সি স্কোয়ার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেল। আমরা কিন্তু অলরেডি এভিসি পেয়ে গেছি, মানে উত্তরের একটা উত্তর আমরা কিন্তু অলমোস্ট পেয়ে গেছি। এখন আমাদেরকে বাকি যে ডান পক্ষের যে বাকি অংশগুলো আছে সেগুলো একটা একটা করে আনতে হবে। একটা জিনিস এই জায়গাতে খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ সারির সবগুলো উপাদান কিন্তু 1। একটা কথা সবসময় মনে রাখবা, যখন সারি কিংবা কলামের, যখন নির্ণায়কের সারি কিংবা কলামের সবগুলো উপাদান 1 হয়, তখন হয় প্রথম দুইটাকে 0 বানাতে হয়, না হয় শেষের দুইটাকে 0 বানাতে হয়। এখন কোন দুটিকে তুমি 0 বানাবা, কোন দুটি 1কে তুমি 0 বানাবা, সেটা কিন্তু ডিপেন্ড করবে ডান পক্ষের উপর। সো তোমাকে মনে মনে আগে করতে হবে, দেন এখানে এটা ইনপুটটা বসাতে হবে। সো চলো আমরা এটা করি। আমরা এ বি সি বসালাম। দেখো আমরা মনে করি যে আমরা প্রথম দুটি 1কে আমরা 0 বানাবো। ভালোভাবে বুঝবা, মনে করো যে আমরা প্রথম দুটি 1কে 0 বানাবো। তাহলে কি করা যায় একটু খেয়াল করো। 1 থেকে 1 বাদ দিলে 0, ঠিক আছে, মানে C1 থেকে আমরা C2 বাদ দেবো। এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তাহলে আমরা C1 থেকে C2 বাদ দিব। 1 থেকে 1 বাদ দিলে 0, A থেকে B বাদ দিলে A মাইনাস বি, তার মানে কিন্তু এখানে A মাইনাস বি আছে। সো এটা হচ্ছে বা কাছাকাছি হচ্ছে, মনে মনে আগে করে দেখতে হবে। A স্কোয়ার থেকে B স্কোয়ার বাদ দিলে A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আমরা জানি A স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে A প্লাস বি ইন্টু A মাইনাস বি, তার মানে এখানেও A মাইনাস বি আছে। তার মানে এইভাবে করলে আমরা যদি ওকে 0 বানাই তাহলে এটা অঙ্কটা মিলার সম্ভাবনা আছে। সো আমরা একটা কাজ করি, আমরা ওকে 0 বানাবো। তাহলে কিভাবে করতেছি, C1 থেকে C2 কে বাদ দিচ্ছি, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, A থেকে B বাদ দিলে A মাইনাস বি, A স্কোয়ার থেকে B স্কোয়ার বাদ দিলে A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এই প্রথম একটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। এবার আমরা এটাকে বানাবো। তাহলে এটাকে কিভাবে বানাবো, দেখো 1 থেকে 1 মাইনাস করলে 0, আর যদি b থেকে c কে মাইনাস করি তখন পাচ্ছি হচ্ছে b মাইনাস c, আর b স্কোয়ার থেকে c স্কোয়ারকে মাইনাস করলে পাচ্ছি b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। সো b স্কোয়ার মাইনাস c স্কোয়ারের সূত্র কি, b প্লাস c ইন্টু b মাইনাস c। সো দেখো আমরা কিন্তু অলরেডি এখানে একটা b মাইনাস c পাচ্ছি, তার মানে এইটাকে 0 বানালেও আমাদের উত্তরটা মিলবে। এখন আসো বিয়োগ করে দিচ্ছি, 1 থেকে 1 বিয়োগ করলে 0, b থেকে c বাদ দিলে b মাইনাস c, b স্কোয়ার থেকে c স্কোয়ার বাদ দিলে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে আমরা কিন্তু সারির যে কোনো দুইটাকে বানাবো। সো অলরেডি আমরা দুইটা এককে আমরা 0 বানিয়ে ফেলেছি। সো বাকিটা যেটা আছে সে 1 বসে গেল, c বসে গেল, আর c স্কোয়ার বসে গেল, এটা বসে গেল। এখন বলো তো এটা কয় পর্যায়ে নির্ণায়ক? অবভিয়াসলি এটা 3 পর্যায়ে নির্ণায়ক। সো 3 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশন করতে হয়, সেটা নিশ্চয়ই আমরা দেখেছি কিভাবে করতে হয়। আমরা যেহেতু বাঙালি, আমরা সবসময় সহজ যেদিকে সেদিকে যাই। সো ধরো এটা চাইলে আমরা সারি দিয়েও করতে পারি, আবার চাইলে আমরা কলাম নিয়েও করতে পারি। যেহেতু সারিতে 2টা শূন্য আছে, সো আমরা এটা সারি নিয়ে করব, কারণ আমরা জানি শূন্য যদি থাকে শূন্য নিয়ে ওইটার ক্যালকুলেশন করতে হয় না। সো এখানে একটা 0, এখানে একটা 0, সো এই দুইটা নিয়ে আমাদেরকে করতে হবে না। তাহলে আর শুধু থাকবে কত, 1। সো আমরা এই জায়গাতে আমরা এখানে 1 বসালাম। তাহলে 1কে যখন আমরা নিব তখন সারি বাদ আর হচ্ছে কলাম বাদ, তাহলে আর কি থাকবে, a মাইনাস বি থাকবে, আর এখানে থাকবে b মাইনাস c, আর এই জায়গায় থাকবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে থাকবে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। তার পরবর্তীতে ক্যালকুলেশন আমরা আগাই। abc দিয়ে আমরা যখন 1কে গুণ করব তখন হয়ে যাবে abc। এবার একটু ভালো করে খেয়াল করো, এই জায়গায় a মাইনাস বি আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সো আমরা সুন্দর মতো করে লিখলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এই জায়গাতে কি আছে, b মাইনাস সি, আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র হচ্ছে b প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এখন একটু ভালো করে খেয়াল করো, আমরা অঙ্কটা ডান দিকে করছি, ডান পাশে এটা করছি, নিচে করলে হয়তো বা ভিডিওতে আসবে না। এখন একটু ভালো করে খেয়াল করো,
এটা হচ্ছে C1 অর্থাৎ কলাম 1 আর এটা হচ্ছে C2। দেখো কলাম 1-এর এখানে a মাইনাস বি আছে আর এখানেও কিন্তু a মাইনাস বি আছে, তার মানে আমরা C1 থেকে কি কমন নিতে পারি, a মাইনাস বি কমন নিতে পারি। আর C2-তে দেখো এই জায়গাতে b মাইনাস সি আছে আর এখানেও b মাইনাস সি আছে, তার মানে C2 থেকে আমরা কি কমন নিতে পারি, b মাইনাস সি কমন নিতে পারি। সো আমরা এই জায়গায় হচ্ছে b মাইনাস সি কমন নিলাম। এগুলো কিন্তু তোমাদেরকে সাইড নোটে লিখে দিতে হবে যে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করেছি, তারপরে এটাকে কিভাবে চেঞ্জ করেছি, এগুলো সাইড নোটে লিখে দিতে হবে, কেমন? আর স্যার সাইড নোটগুলো লিখছি না, এটা তোমাদেরকে যে লেকচার শিটটা আমি দিয়ে দিব, যে লেকচার শিটটা আমি ড্রাইভ লিঙ্ক দিয়েছি সেখানে সবগুলো এগুলো ডিটেইলে লেখা আছে। এবার আসো, সো আমরা যদি এখান থেকে a মাইনাস বি, যেহেতু আমরা C1 থেকে a মাইনাস বি কমন নিয়েছি, সো এখানে আর থাকবে কত, a মাইনাস বি থেকে a মাইনাস বি কমন নিলে থাকে 1, আর এই জায়গা থেকে a মাইনাস বি কমন নিলে আর থাকে a প্লাস বি, আর এখান থেকে b মাইনাস সি কমন নিলে থাকে হচ্ছে 1, আর এই জায়গা থেকে b মাইনাস সি কমন নিলে থাকে হচ্ছে b প্লাস সি। এখন খেয়াল করো স্যার, তাহলে কিন্তু আমাদের অলরেডি ডান পক্ষের এদিকে a মাইনাস বিও চলে এসেছে এবং b মাইনাস সিও কিন্তু চলে এসেছে, শুধুমাত্র বাকি আছে কত, c মাইনাস এ। এখন আমরা এটাকে আনবো, সো a b c লিখলাম, a মাইনাস বি, b মাইনাস সি। এখন বলো তো এটা কয় পর্যায়ে নির্ণায়ক? অবভিয়াসলি এটা 2 পর্যায়ে নির্ণায়ক। তো 2 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশন কিভাবে করতে হয়, ওকে দিয়ে ওকে গুণ করতে হয়। তাহলে 1 দিয়ে b প্লাস সি কে গুণ করলে হয়ে যায় হচ্ছে b প্লাস সি, আর মাঝখানে একটা মাইনাস, a প্লাস বি দিয়ে 1 কে গুণ করলে হয় a প্লাস বি, যেহেতু মাঝখানে মাইনাস ছিল, সো মাইনাস থাকার কারণে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় প্লাস বি আছে, এই জায়গায় হচ্ছে মাইনাস বি আছে, তাহলে আমরা কত পাচ্ছি, এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস হচ্ছে সি, আর থাকে সি মাইনাস এ। তাহলে দেখো তো আমাদের বাম পক্ষ থেকে আস্তে আস্তে করে আমরা ডান পক্ষ আনতে পেরেছি। সো আমরা এখানে সুন্দর মতো করে লিখে দিব ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটা অঙ্ক করি। এখন আমরা যে অঙ্কটা করব সেখানে বলা হয়েছে প্রমাণ করো যে সামথিং ইকুয়ালস টু সামথিং। সো এই অঙ্কটা 2002 সালে, 6 সালে, 12, 13 পরিপূরক পরীক্ষায় এবং 13 পরিপূরকে এসেছে। সো এই অঙ্কটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা এই অঙ্কটা করব এবং সিমিলার আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেব। সো চলো তাহলে অঙ্কটা শুরু করা যাক। প্রথমে আমরা একটু লিখে নিই বাম পক্ষ, আমরা বাম পক্ষটা লিখে নিলাম। একটু আগেই আমি তোমাদেরকে বলেছি এখানে এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে আমাদেরকে যখনই বলবে যে প্রমাণ করো যে সামথিং ইকুয়ালস টু সামথিং, আমাদেরকে কিন্তু প্রথমে এই ডান পক্ষটাকে একটু অ্যানালাইসিস করে নিতে হবে। এই ডান পক্ষটাকে আমরা একটু অ্যানালাইসিস করে নিব, দেন ওই ডান পক্ষটাই আস্তে আস্তে করে মিলানোর চেষ্টা করব। সো এইদিকে দেখো ডান পক্ষে আমাদেরকে কি দেওয়া আছে, 4x স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার দেওয়া আছে। আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না, 4 ইন্টু এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই জেড, এভাবে কি আমরা লিখতে পারি না? দেখো গুণ করলে এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, জেড জেড গুণ করলে আবার জেড স্কোয়ার। এখন আমরা ডান দিকের এই অংশটা দেখে দেখে এই অঙ্কটাকে মিলানোর চেষ্টা করব। খেয়াল করো এখানে প্রথমে কি আছে, 4, কিন্তু এখানে সব জায়গায় আছে হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড থেকে তো 4 আসবে না। সেই জন্য আমরা যেটা করব, আমরা এক্স ওয়াই জেড আনার চেষ্টা করব। এখন আমরা যদি এখান থেকে এক্স ওয়াই জেড আনতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, একটু ভালো করে খেয়াল করো। এখানে আমরা চাইলে R1 থেকে এক্স কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। R2 থেকে আমরা কি কমন নিতে পারি, মানে R2 এই যে সারি 2 নম্বর সারি থেকে আমরা কমন নিতে পারি ওয়াই ওয়াই ওয়াই, আর 3 নম্বর সারি থেকে আমরা কমন নিতে পারি জেড জেড জেড। তাহলে আমরা কমন নিয়ে নিচ্ছি। R1 থেকে আমরা কি কমন নিচ্ছি, এক্স কমন নিচ্ছি। R2 থেকে আমরা কি কমন নিচ্ছি, ওয়াই। R3 থেকে আমরা কি কমন নিচ্ছি, জেড। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স, এক্স ওয়াই থেকে এক্স কমন নিলে ওয়াই, আর এক্স জেড থেকে এক্স কমন নিলে জেড। সিমিলারলি এখান থেকে আমরা ওয়াই কমন নিচ্ছি, এক্স ওয়াই থেকে ওয়াই কমন নিলে এক্স, ওয়াই স্কোয়ার থেকে মাইনাস ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন নিলে মাইনাস ওয়াই, ওয়াই জেড থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে থাকে জেড।
এবার R3 থেকে আমরা z কমন নিচ্ছি, তাহলে R3 থেকে z কমন নিলে প্রথমে থাকে x, এখানে থাকে y, আর এই জায়গাতে থাকে মাইনাস z। এটা তোমরা পাশে লিখে দিবা। R1 থেকে x কমন নিয়ে, R2 থেকে y কমন নিয়ে, R3 থেকে z কমন নিয়ে, তাহলে দেখো আমাদের কিন্তু অলরেডি xyz চলে এসছে। এই যে একটা উত্তরের কিন্তু অলমোস্ট কাছাকাছি আমরা চলে এসেছি। এখন এখানে দেখো, এখানেও কিন্তু xyz, এখান থেকেও 4 আনা সম্ভব না। সেজন্য আমরা যেটা করব, আমরা আবারও xyz যে আরেকটা যে xyz আছে সেই xyzটা আনার চেষ্টা করব। সো দেখো xyz রাখলাম। দেখো এবার কিন্তু C1 মানে কলাম 1 থেকে কিন্তু x কমন যায়, কলাম 2 থেকে কিন্তু y কমন যায়, আর কলাম 3 থেকে কি কমন যায়, z কমন যায়। তাহলে আমরা C1 থেকে x কমন নিলাম, আর C2 থেকে y কমন নিলাম, আর C3 থেকে আমরা z কমন নিলাম। তাহলে দেখো এখান থেকে C1 থেকে x থেকে x কমন নিলে 1, x থেকে x কমন নিলে 1, x থেকে x কমন নিলে 1, y থেকে y কমন নিলে 1, মাইনাস y থেকে y কমন নিলে -1, আর y থেকে y কমন নিলে 1, আর এখান থেকে z থেকে z কমন নিলে হচ্ছে 1, z থেকে z কমন নিলে 1, মাইনাস z থেকে z কমন নিলে -1। তাহলে আমরা অলরেডি কিন্তু xyz দুটি xyz আমরা কিন্তু পেয়ে গেছি। এখন শুধু আমাদেরকে লাগবে 4। এখন এখানে দেখো সবগুলা কিন্তু 1, তাহলে সংখ্যা থেকে কিন্তু আমরা সংখ্যা আনতে পারি, মানে এখান থেকে ইনশাল্লাহ আমরা 4টা আনতে পারবো। সো দেখি x x এ গুণ করলে x স্কোয়ার, y y গুণ করলে y স্কোয়ার, z z গুণ করলে হচ্ছে z স্কোয়ার। এখন এই যে এই জিনিসটা বলো তো এটা কয় পর্যায়ে নির্ণায়ক? অবভিয়াসলি এটা 3 পর্যায়ে নির্ণায়ক। সো 3 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশন যেভাবে আমরা করতাম সেভাবে আমরা ক্যালকুলেশনটা করছি। প্রথমে আমরা 1 কে নিচ্ছি, সো সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, তাহলে আর কে থাকে -1 1 1 -1। ঠিক আছে, এখন আমরা কাকে নিব? এই যে 1 এর মাথায় মনে মনে কি মাইনাস। কেন মাইনাস? কারণ আমরা জানি দুইজনের মাঝখানে যে থাকে তার মাথার উপরে মনে মনে মাইনাস থাকে। সো আমরা এখান থেকে হচ্ছে মাইনাস দিলাম এবং 1কে বসালাম, সারি বাদ দিব, কলাম বাদ দিব, তাহলে থাকবে 1 1 1 -1। এরপরে আসো এই যে 1, এই 1 এর মাথায় কিন্তু মনে মনে কি প্লাস। সো আমরা এই জায়গাতে হচ্ছে +1 বসালাম, তাহলে সারি বাদ দিব, কলাম বাদ দিব, তাহলে 1 -1 থাকে এবং নিচে 1 1 থাকে। ঠিক আছে, এতটুকু। এখন দেখো x স্কোয়ার, y স্কোয়ার, z স্কোয়ারকে আমরা রেখে দিলাম। কেমন? এগুলো সব কয় পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল? 2 পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল। তাহলে আমরা ক্যালকুলেশন করি, মাইনাসে মাইনাসে প্লাস, এক একে 1, মাঝখানে একটা মাইনাস, এক একে 1, -1 1 দিয়ে -1কে গুণ করলে -1, মাঝখানে একটা মাইনাস বসালাম, এক একে 1। এরপরে দেখো 1কে রাখলাম, এক একে 1, মাঝখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এক একে 1, শেষ। এখন তোমরা জাস্ট এই যে এতটুকু অংশ যেটা আছে সেটাকে তোমরা হচ্ছে ক্যালকুলেটরে বসাবা, হুবহু এতটুকু অংশকে ক্যালকুলেটরে বসাবা, দেখবা এটার আনসার আসবে 4। তাহলে 4 দিয়ে যদি আমরা একে গুণ করি তাহলে 4x স্কোয়ার, y স্কোয়ার আর z স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা যে অঙ্কটা করব সেখানেও বলা হয়েছে প্রমাণ করো যে সামথিং ইকুয়ালস টু সামথিং। এখন এই অঙ্কটা 76 95 6 পড়ি, 13 পড়ি এবং হচ্ছে 14 পড়িতে এসেছে। আমরা এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করে এসেছিলাম, স্যার তোমাদেরকে বলেছিলাম যে এই অঙ্কগুলো করার সময় আগে তোমাকে ডান পক্ষে যেটা দেওয়া আছে সেই জিনিসটা নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে। সো আমাদেরকে ডান পক্ষে কি দেওয়া আছে? a³ - 1 হোল স্কয়ার। আচ্ছা, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি? a³ - 1 ইন্টু a³ - 1, এভাবে লেখা যায় না, কারণ এই দুইজনকে গুণ করলে আবার স্কোয়ার চলে আসে। এখন আসো এখানে দেখো a³ - 1 এর উপরে মনে মনে আমরা একটা কিউব চিন্তা করতে পারি না? তাহলে এটা কিসের সূত্র হয়? a³ - b³ সো a³ - b³ এর সূত্র কিরকম ছিল? a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab
সো এবি মানে হচ্ছে এ ইন্টু ওয়ান, সো কে এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ানের উপর স্কোয়ার, সো ওয়ানের উপর স্কোয়ার করলে কত হয় ওয়ান স্কোয়ার। সো আমরা এতটুকুর জন্য এটা লিখেছি। এখন আবার এই যে পরের যে অংশটা আছে সেটার জন্য আমাদেরকে লিখতে হবে এটা। সো আমরা লিখলাম এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে ডান পক্ষটা আমাদের অ্যানালাইসিস করা শেষ। এখন আমরা ডান পক্ষ থেকে আস্তে আস্তে করে এই অঙ্কটাকে মেলানোর চেষ্টা করব। চলো তাহলে বাম পক্ষটা একটু লিখে নেওয়া যাক। আমরা বাম পক্ষটা লিখে নিলাম। আচ্ছা, এই অধ্যায়ের শুরুতে আমরা একটা অঙ্ক করেছিলাম, আই গেস তোমাদের মনে আছে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা ওমেগা স্কোয়ার। আমি বলেছিলাম এই ওমেগার জায়গায় এ থাকতে পারে, পি থাকতে পারে, এক্স থাকতে পারে, তাই না? সো এখানেও দেখো 1 এ স্কোয়ার আছে, 1 এ স্কোয়ার আছে, 1 এ স্কোয়ার আছে। তাহলে সেই অঙ্কটা আমরা কিভাবে করেছিলাম? সেই অঙ্কটাই আমরা কলাম 1কে চেঞ্জ করেছিলাম, আর যাকে চেঞ্জ করবা তাকে এভাবে করে লিখতে হয় C1 প্রাইম। সো কলাম 1কে আমরা কিভাবে চেঞ্জ করেছিলাম? C1 প্লাস C2 প্লাস C3, এই মেথডটা দিয়ে আমরা কলাম 1কে চেঞ্জ করেছিলাম। সো এখানেও আমরা এইভাবে করে করি। দেখো, তাহলে আমরা চেঞ্জ করব কাকে? কলাম 1কে। সো 1 এর প্রথম উপাদানটাকে চেঞ্জ করব। সো C1 এর প্রথম উপাদান, C2 এর প্রথম উপাদান, C3 এর প্রথম উপাদান, এই তিনটাকে যোগ করতে হবে। সো আমরা যোগ করলে 1 প্লাস এ স্কোয়ার এভাবে হয়। সো আমরা একটু সাজিয়ে লিখছি, আমরা এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এভাবে লিখলে তো কোনো অসুবিধা নেই। 1 প্লাস এ স্কোয়ার যে কথা, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 একই কথা। সিমিলারলি আমরা ওকে যখন চেঞ্জ করব তাহলে C1 এর দ্বিতীয় উপাদান, C2 এর দ্বিতীয় উপাদান এবং হচ্ছে C3 এর দ্বিতীয় উপাদানকে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে এটাকে এইভাবে সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। আর এখানেও এই তিনটাকে যোগ করে আমরা ওর জায়গায় বসাবো। C1 প্লাস C2 প্লাস C3কে যোগ করে C1 এর এই জায়গাটায় বসাবো। তাহলে এখানে কিভাবে বসাতে পারি? এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। সো আমাদের C1কে চেঞ্জ করা শেষ। এই যে C1কে চেঞ্জ করা শেষ। আর তাহলে আমরা C2 এবং C3 যেভাবে আছে সিমিলারলি আমরা এখানে বসিয়ে দিলাম। এবার খেয়াল করো, এবার বলো তো C1 থেকে কি কমন যায়? অবশ্যই এখানে C1 থেকে কি কমন যাবে? এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। এই যে দেখো, অলরেডি উত্তরের একটা অংশ চলে আসবে যদি আমরা C1 থেকে এটা কমন নিই। তাহলে আমরা C1 থেকে কমন নিচ্ছি এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। তাহলে এখান থেকে সবগুলা থেকে আমি এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 কমন নিলে আর থাকে 1 1 1, আর বাকি যেগুলো আছে সিমিলারলি আমরা বসিয়ে দিলাম। এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এর পরবর্তীতে এই অঙ্কের সমাধানটা আমরা কিভাবে করব। খেয়াল করো, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1কে আমরা রেখে দিলাম। এই জায়গাতে আমরা একটু আগে বলেছিলাম আরেকটা অঙ্ক করার সময়, নির্ণায়কের সারি কিংবা কলামে যদি সবগুলো উপাদান কি হয়? এক হয়, তখন যে কোনো দুইটাকে আমাদেরকে কি বানাতে হবে? শূন্য বানাতে হবে। আমরা মনে করছি যে আমরা হয় এই দুইটাকে শূন্য বানাবো, না হয় এই দুইটাকে শূন্য বানাবো। আমরা যে কোনো দুইটাকে আমরা শূন্য বানাতে চাই। এখন মনে করো যে আমি প্রথম দুইটা 1কে আমি কি বানাবো? 0 বানাবো। সো চলো তাহলে এটাকে কিভাবে বানানো যায় সেটা একটু খেয়াল করি। দেখো, আমি চাচ্ছি এই 1 এবং এই 1কে 0 বানাবো, ঠিক আছে? আর আমরা জানি আমাদেরকে 0টা এমনভাবে বানাতে হবে যাতে করে ডান পক্ষটা আমাদের আনা যায়। ডান পক্ষকে মাথায় রেখে আমাদেরকে 0 বানাতে হবে। তাহলে দেখো, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে R3। আমি একটা কাজ করি, 1 থেকে 1কে বাদ দিই। 1 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে আর কত থাকে? 0। মানে হচ্ছে আমি R1 থেকে R2কে বাদ দিব, R1 থেকে R2কে বাদ দিব। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এ থেকে 1 বিয়োগ করলে কত? a মাইনাস 1। এ স্কোয়ার থেকে এ বাদ দিলে হয়ে যায় হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ। এখন দেখো, ওকে 0 বানালে সেটা হচ্ছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? এই যে দেখো, এখানে আমি অলরেডি কত পেয়ে গেছি? a মাইনাস 1 পেয়ে গেছি। এখানে এ স্কোয়ার মাইনাস এ আছে। এই এ স্কোয়ার মাইনাস এ থেকে যদি আমি এ কমন নিই তাহলে আর থাকে কত? a মাইনাস 1।
তার মানে এখানেও আমি কত পাচ্ছি, a মাইনাস ওয়ান পাচ্ছি। সো তার মানে আমাদের অঙ্কটা ঠিকের দিকে যাচ্ছে বা সঠিক হচ্ছে। এখন আমরা ওকে জিরো বানাবো। সো ওকে আমরা কিভাবে জিরো বানাবো একটু ভালো করে খেয়াল করো। R2 থেকে R3 কে বাদ দিব। সো R2 থেকে R3 কে বাদ দিব মানে ওর থেকে ও বাদ, ওর থেকে ও বাদ, ওর থেকে ও বাদ। তাহলে সিম্পল, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে a স্কোয়ার বাদ দিলে 1 মাইনাস a স্কোয়ার, আর এই থেকে 1 বাদ দিলে a মাইনাস 1। তাহলে আমাদের R1 চেঞ্জ হয়ে গেল, R2 এ চেঞ্জ হয়ে গেল, R3 আর চেঞ্জ করার দরকার নাই, কারণ আমরা যে কোনো দুইটা 1কে আমরা জিরো বানাবো। তাহলে এখানে 1 a স্কোয়ার আর 1 রেখে দিলাম। স্যার আমাদের এই জায়গাতে সাইড নোটটা কি হবে? এই জায়গাতে সাইড নোট হবে, তুমি চেঞ্জ করেছো কাকে? R1কে। যাকে চেঞ্জ করেছো তার উপরে একটা প্রাইম দিতে হবে। R1কে তুমি কিভাবে চেঞ্জ করেছো? R1 থেকে R2কে বাদ দিয়েছো। তাহলে তুমি এখানে লিখবা R1 মাইনাস R2। তুমি আরেকটা রোকে চেঞ্জ করেছো, সেটা কি? সেটা হচ্ছে R2। তাহলে R2 এর উপরেও তোমাকে একটা কি দিতে হবে? প্রাইম দিতে হবে। যাকে চেঞ্জ করবা তার উপর প্রাইম দিতে হবে। এখন R2কে তুমি কিভাবে চেঞ্জ করেছিলে? এই যে R2 থেকে R3 কে বাদ দিয়েছিলে। তাহলে R2 মাইনাস R3, এইভাবে করে সাইড নোটটা দিয়ে দিলে ভালো। এবার ক্যালকুলেশন আসা যাক। এই জায়গাতে a স্কোয়ার প্লাস a প্লাস 1কে আমরা রেখে দিলাম। এটা এখন কয় পর্যায়ের নির্ণায়ক? অবভিয়াসলি এটা 3 পর্যায়ের নির্ণায়ক। যেহেতু এটা 3 পর্যায়ের নির্ণায়ক, সো আমরা চাইলে সারি ধরে করতে পারি, আবার চাইলে আমরা কলাম ধরে করতে পারি। কিন্তু আমরা যেহেতু বাঙালি, সবসময় সহজ যেদিকে সেদিকে যাব। আর আমরা এখানে দেখতে পাচ্ছি কলামে 2টি শূন্য আছে। তো কলামে 2টি শূন্য আছে মানে শূন্য ধরে আমাদেরকে ক্যালকুলেশন করতে হয় না। তাহলে কলাম ধরে যদি আমরা করি তাহলে অঙ্কটা আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। সো আমরা কলাম ধরে করব। সো শূন্যর ক্যালকুলেশন করতে নাই, শূন্যের ক্যালকুলেশন করতে নাই, আর আছে কত? 1। সো আমরা এই জায়গাতে ইনটু দিয়ে 1 দিচ্ছি, মানে এটা পুরোটার সাথে 1। সো 1কে যখন নিব তখন সারিবাদ কলামবাদ। তাহলে আর কে কে থাকবে? আর থাকবে a মাইনাস 1 a স্কোয়ার মাইনাস a, আর এই জায়গাতে থাকবে 1 মাইনাস a স্কোয়ার a মাইনাস 1। ঠিক আছে, এখন এই ক্যালকুলেশনটা আমরা ডান পাশে করি। সো আমাদের এখানে যে সাইড নোটগুলো আছে সেই সাইড নোটগুলো আমরা একটু মুছে দিচ্ছি। সমস্যা নেই, এই অঙ্কগুলো রাফ তোমাদের হচ্ছে স্যার যে লেকচার শিটটা তোমাদেরকে প্রোভাইড করব, ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি সেই লিঙ্কে এগুলো সবগুলা প্রপারলি করা আছে, সবগুলা নোট দেওয়া আছে। আমি সবগুলো অঙ্ক ওখান থেকেই করাচ্ছি, সবগুলো বইয়েরই অঙ্ক, কিন্তু ম্যাক্সিমাম সময়ে যেগুলো বোর্ডে এসেছে ওইগুলাই করাচ্ছি। এখন আসো, এই ফিগারটা দিয়ে যখন তুমি 1কে গুণ করবা তখন এই ফিগারটাই হবে। সো তুমি এই জায়গাতে লিখলা a স্কোয়ার প্লাস a প্লাস 1। এটা এখন কয় পর্যায়ের নির্ণায়ক? এটা 2 পর্যায়ের নির্ণায়ক। সো আমরা এটা 2 পর্যায়ের নির্ণায়কে ক্যালকুলেশন করব। তবে তার আগে এখানে আমরা যেহেতু ডান পক্ষ আনার চেষ্টা করছি, সো এখানে একটু কাজ করতে হবে। আমরা a মাইনাস 1কে রাখলাম। এখানে দেখো, এখানে ছিল a মাইনাস 1, কিন্তু এখানে আছে 1 মাইনাস a স্কোয়ার। এটা তো মিলছে না, তাই না? সো আমরা যেটা করব, এখান থেকে আমরা মাইনাস 1 আমরা একটা মাইনাস কমন নিয়ে নিব। সো মাইনাস যখন আমরা কমন নিয়ে নিব, যার আগে মাইনাস ছিল মানে a স্কোয়ার, সেটা হয়ে যাবে প্লাস, আর এই যে 1 এর আগে প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস। আর এই যে a স্কোয়ার মাইনাস a দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা a কমন নিব। তাহলে আর থাকে a মাইনাস 1। আমরা a স্কোয়ার মাইনাস a, এখান থেকে আমরা a কমন নিয়েছি, তাহলে a স্কোয়ার থেকে a কমন নিলে a থাকে, আর a থেকে a কমন নিলে 1 থাকে। আর এই জায়গাতে a মাইনাস 1কে বসালাম। এবার আসো, এখানে a স্কোয়ার প্লাস a প্লাস 1কে রাখলাম, a মাইনাস 1, এই জায়গায় মাইনাস আছে, a স্কোয়ার মাইনাস 1 এর উপর কিছু নাই মানে আমরা একটা স্কোয়ার চিন্তা করতে পারি, চিন্তা করতে তো সমস্যা নাই। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এই জায়গাতে a ইন্টু a মাইনাস 1, a মাইনাস 1। এবার বলো, এটা হচ্ছে c1, এটা হচ্ছে c2, এটা হচ্ছে c1, এটা হচ্ছে c2। c1 থেকে কি কমন যায়? এখানেও a মাইনাস 1 আছে, এখানেও a মাইনাস 1 আছে, তাহলে ইজিলি a মাইনাস 1 কমন যায়। c2 থেকে কি কমন যায়? এখানেও a মাইনাস 1 আছে, এখানেও a মাইনাস 1 আছে, তাহলে c2 থেকেও a মাইনাস 1 কমন যায়।
তাহলে আমরা সিম্পলি একটা কাজ করব, সেটা হচ্ছে C1 থেকে আমরা a-1 কমন নিব, C2 থেকেও আমরা a-1 কমন নিব। দেখো আমাদের ডান পক্ষে যে a-1 ছিল চলে আসছে একটা, আরেকটা যে a-1 ছিল সেটাও চলে আসছে। এখন দেখো এখান থেকে a-1 কমন নিয়েছি, তাহলে আর থাকে 1, এখান থেকে a-1 কমন নিলে আর থাকে -a+1, এখান থেকে a-1 আমরা কমন নিয়েছি তাহলে থাকে a, এখান থেকে a-1 কমন নিয়েছি তাহলে থাকে 1। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এবার তাকাও, a² + a+1 a-1 a-1। এখন দেখো এটা কয় পর্যায়ে নির্ণায়ক? অবভিয়াসলি এটা 2 পর্যায়ে নির্ণায়ক। তাহলে 2 পর্যায়ে নির্ণায়কে ক্যালকুলেশন কিভাবে করতে হয় আমরা জানি, সেটা ওকে দিয়ে ওকে গুণ, মাঝখানে একটা মাইনাস, ওকে দিয়ে ওকে গুণ, 1 একে 1, মাইনাসে মাইনাসে প্লাস, এ দিয়ে এ কে গুণ করলে a², আর এ দিয়ে 1 কে গুণ করলে a। দেখো 1 + a² + a আর a² + a+1 এটার মধ্যে কোনো পার্থক্য আছে না। তার মানে দেখো এই যে এখানে এটা ছিল চলে আসছে, এটা ছিল চলে এসছে, এটা ছিল চলে এসছে, এটাও ছিল চলে এসছে। তাহলে আমরা এইটুকু অংশের জন্য লিখতে পারি এই যে a³ - 1 কে ভেঙে আমরা এটুকু লিখেছিলাম। সো এখন উল্টো দিক থেকে আবার করে যাব। তাহলে এতটুকুর জন্য আমরা লিখতে পারি a³ - 1, এতটুকুর জন্য আমরা লিখতে পারি a³ - 1। এই যে নিচের লাইন থেকে উল্টো দিকে আসছি। এবার এখানে a³ - 1 a³ - 1, তাহলে a³ - 1 a³ - 1 গুণ করলে কত হয়? a³ - 1 হোল স্কয়ার। তাহলে ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটায় বলা হয়েছে প্রমাণ করো যে সামথিং ইকুয়ালস টু সামথিং। দেখো এই অঙ্কটা কতবার বোর্ডে এসেছে, আর রিসেন্ট টাইমে এটা প্রচুর বোর্ডে এসেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সো একটু ভালোভাবে মনোযোগ দিবা এই অঙ্কটা করার সময়। সো আমরা শুরুতে একটু বাম পক্ষটা লিখে ফেলি। বাম পক্ষের দিকে যদি তুমি তাকাও, এখানে দেখতে পাচ্ছ সারিতে সবগুলো উপাদান 1, আবার কলামেও সবগুলো উপাদান 1। সো আমি বলেছিলাম যে যদি নির্ণায়কে কোনো সারিতে সবগুলো উপাদান 1 হয়, অথবা যদি কোনো কলামে যদি সবগুলো উপাদান 1 হয়, তখন যে কোনো দুটি 1কে আমাদেরকে 0 বানাতে হবে। তবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর? ডান পক্ষের উপর। তো এটা আসলে মনে মনে একটু করে দেখতে হবে। আমি হচ্ছে ডিরেক্ট বলে দিচ্ছি বা ডিরেক্ট করে ফেলছি। আমরা হয় এই দুটিকে 0 বানাবো, না হয় এই দুটিকে 0 বানাবো। তবে আমার মনে হচ্ছে এই 1কে যদি, শেষের দুটি 1কে যদি আমি 0 বানাই, তাহলে এই অঙ্কটা মিলার সম্ভাবনা বেশি। সো আমরা শেষের দুটি 1কে আমরা 0 বানাবো। সো কিভাবে বানাবো সেটা একটু খেয়াল করো। এখানে 1 ছিল, সেই 1টাকে লিখে নিলাম। মনে করো আমি এটাকে এভাবে বানাচ্ছি যে এটাকে আমি 0 বানাতে চাই, কেমন? তাহলে 0টাকে আমি এভাবে বানাচ্ছি, 1 থেকে 1 বিয়োগ করলাম, মানে এই যে এখানে 1 থেকে 1কে মাইনাস করলাম 0। তাহলে ওকে যেহেতু চেঞ্জ করেছি, সো পুরো কলাম 2 এর মানে C2 এর সবগুলো উপাদানকে চেঞ্জ করতে হবে। তাহলে P থেকে 1কে বাদ দিতে হবে, মানে আমরা এটাকে রেখে দিচ্ছি, P থেকে 1কে বাদ দিলে P - 1, আর P² থেকে 1কে বাদ দিলে P² - 1। দেখো P² - 1 কিন্তু এখানে ডান পক্ষে আছে, আর আমরা জানি আমাদেরকে এমনভাবে বানাতে হয় যাতে ডান পক্ষ মিলে। সো P² - 1 কিন্তু ডান পক্ষে আছে, আর এখানে P - 1 আছে, এখানে কিন্তু P - 1 আছে, যদিও বা স্কোয়ার আছে, মানে দুইটা P - 1 লাগবে আমাদের। একটা P - 1 কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। সো আমরা বলতে পারছি যে আমাদের অঙ্কটা আমরা সঠিক ভাবেই করছি। এখন ওকেও 0 বানাতে চাই। এক্ষেত্রে একটা ব্যাপার একটু খেয়াল করো, 1 থেকে 1কে বাদ দিলাম 0, P² থেকে P-কে বাদ দিলাম, তাহলে P² - P, আর P⁴ থেকে আমি P⁴ থেকে P² বাদ দিলাম, এই যে P⁴ মাইনাস P²। তার মানে বলো তো তুমি এখানে কাকে কাকে চেঞ্জ করেছো? তুমি এখানে C2কে চেঞ্জ করেছো, C3কে চেঞ্জ করেছো। তার মানে C2 এর উপর একটা প্রাইম দিতে হবে, C3 এর উপর একটা প্রাইম দিতে হবে। C2কে তুমি কিভাবে চেঞ্জ করেছো? C2কে তুমি চেঞ্জ করেছো C2 থেকে C1কে বাদ দিয়েছো, তাহলে C2 - C1 লিখতে হবে। আর এইটাকে মানে C3কে তুমি কিভাবে চেঞ্জ করেছো?
তুমি C3 কে চেঞ্জ করেছো C3 মাইনাস C2, এই সাইড নোটটা দিয়ে দিবা পাশে। এবার আসো, সো এখন এটা 3 পর্যায়ের নির্ণায়ক, আর আমরা জানি 3 পর্যায়ের নির্ণায়ক আমরা চাইলে সারি ধরে করতে পারি, আবার চাইলে কলাম ধরেও করতে পারি, কিন্তু আমরা যেহেতু বাঙালি আমরা সবসময় সহজ ধরে করব। আমরা এখানে দেখতে পাচ্ছি সারিতে 2টা শূন্য, সো 2টা শূন্য মানে ওই 2টা শূন্য নিয়ে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে না, সো আমরা সারি ধরেই করব। সো আমরা 1 নিয়ে স্টার্ট করছি, সো 1 কে নিলাম, তাহলে সারি বাদ কলাম বাদ, তাহলে আর কে কে থাকে p মাইনাস 1 p স্কোয়ার মাইনাস p স্কোয়ার মাইনাস 1 p টু দি পাওয়ার 4 মাইনাস p স্কোয়ার। এতটুকু ঠিক আছে। এইবার আসো, এইবার একটু ভালো করে খেয়াল করো, 1টাকে এখানে রাখলাম, এখানে p মাইনাস 1কে রাখছি। এটা কি p এর উপরে স্কোয়ার, 1 এর উপরে আমরা স্কোয়ার চিন্তা করতে পারি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? সরি না, আমরা এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব না। তোমার হয়তো বা প্রাথমিক অবস্থায় মাথায় চলে আসতে পারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, যেভাবে স্যারের ভুল হয়ে যাচ্ছিল। সো এখানে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করব না, আমরা এখানে p স্কোয়ার মাইনাস 1কে বরাবর রেখে দিব, আর এই জায়গা থেকে আমরা p কমন নিব, তাহলে p কমন নিলে আর থাকে p মাইনাস 1, আর এখান থেকে p স্কোয়ার কমন নিব, তাহলে থাকে হচ্ছে p টু দি পাওয়ার 4 থেকে p স্কোয়ার কমন নিলে p স্কোয়ার, p স্কোয়ার থেকে p স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে 1। এইবার আসো স্যার, এইবার খেয়াল করো, এই যে R1 এ p মাইনাস 1 আছে, R1 এ p মাইনাস 1 এখানেও আছে, এখানেও আছে, আর R2 মানে হচ্ছে রো, যে দ্বিতীয় যে রোটা, সেখানে দেখো এখানে p স্কোয়ার মাইনাস 1 আছে, এখানেও p স্কোয়ার মাইনাস 1 আছে। তার মানে আমরা R1 থেকে কমন নিতে পারি, এই যে উপরের সারি থেকে আমরা কমন নিতে পারি p মাইনাস 1, আর নিচে অর্থাৎ R2 থেকে আমরা কমন নিতে পারি p স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা R1 থেকে p মাইনাস 1 কমন নিয়েছি, p মাইনাস 1 থেকে p মাইনাস 1 কমন নিলে 1, আর এখানে থাকে হচ্ছে p, এখান থেকে p স্কোয়ার মাইনাস 1 কমন নিয়েছি, তাহলে থাকে 1, আর এই জায়গায় থাকে হচ্ছে p স্কোয়ার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আসো, এখানে যেগুলো আছে p মাইনাস 1 লিখলাম, p স্কোয়ার মাইনাস 1 লিখলাম, আর এটা কয় পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল এখন? অবভিয়াসলি 2 পর্যায়ে নির্ণায়ক, তাহলে ওকে দিয়ে ওকে গুণ, 1 দিয়ে p স্কোয়ারকে গুণ করলে p স্কোয়ার, মাঝখানে একটা মাইনাস, সো মাইনাস বসালাম, আর p a কে কত হচ্ছে p। এখন দেখো স্যার, উত্তর তো ডান সাইডের সাথে মিলছে না, উত্তর তো কোনোভাবে ডান পাশের সাথে মিলছে না। এই যে এখানে p স্কোয়ার মাইনাস 1 ছিল, এখানে p স্কোয়ার মাইনাস 1 আসছে, বাট বাকিগুলো তো আসছে না। এখন উত্তর আনার জন্য আমরা সিম্পল একটা কাজ করছি, দেখো p মাইনাস 1কে রাখলাম, এই জায়গা থেকে কি কমন যায় বলো তো? p স্কোয়ার মাইনাস p থেকে p কমন যায়, তাহলে p স্কোয়ার থেকে p কমন নিলে p থেকে p কমন নিলে 1, ঠিক আছে। এখন এই যে pটা আছে, সেই pটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এখানে একটা p মাইনাস 1, এখানে একটা p মাইনাস 1, ওরা একে অপরের সাথে কি আকারে আছে? গুণ আকারে, তাহলে নিশ্চয়ই আমরা লিখতে পারি p মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখানে আছে p মাইনাস 1। দেখো তো ডান পক্ষের সাথে মিলেছে কিনা? অবশ্যই মিলেছে, তাহলে আমরা লিখব সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা যে অঙ্কটা করব, সেখানে বলা হয়েছে প্রমাণ করো যে সামথিং ইকুয়ালস টু সামথিং। এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করেছি, সেই অঙ্কের চেয়ে এই অঙ্কটা অনেকটা জটিল। সো আমি এই অঙ্কটা তোমাদেরকে একটা গল্পের মাধ্যমে হচ্ছে এই অঙ্কটা আমি করানোর চেষ্টা করব। ডান দিকে তাকাবো আমরা, এই যে এখানে ডান পাশ যেটা আছে সেই ডান পাশটির দিকে তাকাবো, এবং হচ্ছে গল্পের মাধ্যমে এটা আমি তোমাদেরকে শর্টকাটে বুঝাই দেওয়ার চেষ্টা করব। কোনো প্রশ্ন করার দরকার নেই, চুপচাপ তোমরা অঙ্কটার দিকে তাকিয়ে থাকো এবং অঙ্কটা বুঝার চেষ্টা করো। আমি যেভাবে বলছি সেভাবে জাস্ট মেমোরাইজ করার চেষ্টা করো যে আমি কোন প্রসেসে এই অঙ্কটা করছি। আমি এখানে বাম পক্ষটা লিখেছি। আচ্ছা, একটু খেয়াল করো, যদি আমি কোনোভাবে এইগুলোকে আমি সিমিলারলি রাখতে পারবো, এগুলোকে আমি সিমিলারলি রেখে দিচ্ছি, এ বি তারপর হচ্ছে এক্স প্লাস ভিওয়াই, এখানে রেখে দিচ্ছি বি সি আর হচ্ছে বি এক্স প্লাস সিওয়াই। আমি ভাবছি যদি কোনোভাবে ওকে জিরো বানানো যায়, ধরো যে আমি ওকে জিরো বানিয়ে ফেললাম,
এবং ওকেও আমি কি বানিয়ে ফেললাম, জিরো বানিয়ে ফেললাম। তাহলে ধরো জিরো বানিয়ে ফেললাম। আর এখানে যে জিরো আছে তাকে আমি বানিয়ে ফেললাম এই অংশটা, ডান পক্ষের এই অংশটা। তাহলে আমি ধরো আমি এটা বানিয়ে ফেললাম। কিভাবে বানালাম তা আমি নিজেও জানি না, জাস্ট গল্পের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ধরো যে আমি এই দুইটা পোর্শনকে, এই দুইটা অংশকে আমি জিরো বানালাম এবং এই দুইটা জিরো যেটা ছিল সেটাকে আমি অঙ্কের ডান পাশটা হিসাবে, ডান পাশ থেকে এই অংশটাতে লিখলাম। এবার চিন্তা করো, এখন এটা কয় পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল? 3 পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল। তাহলে আমরা 3 পর্যায়ে নির্ণায়কের যখন ক্যালকুলেশন করি তখন হয় আমরা সারির দিকে করি, হ্যাঁ আমরা কলাম থেকে করি। চাইলে তুমি এখান থেকে করতে পারো, চাইলে তুমি এখান থেকে করতে পারো, চাইলে তুমি এখান থেকে করতে পারো, চাইলে তুমি এখান থেকেও করতে পারো। এখন আমরা কোনখান থেকে করব? আমরা এই যে এখান থেকে করব, C3-তে করব। কেন আমরা C3-তে করব? এটার রিজন হচ্ছে এখানে দুইটা কি আছে, জিরো আছে। সো এই জিরোগুলো নিয়ে ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে না। তাহলে আমরা যখন এই C3 নিয়ে করতে যাব তখন আমরা জিরো নিয়ে ক্যালকুলেশন হবে না, এই জিরো নিয়েও ক্যালকুলেশন হবে না, শুধু এটা নিয়ে ক্যালকুলেশন হবে। তাহলে আমরা এখানে লিখতে পারছি x² প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। কেমন? তাহলে ওকে যখন তুমি নিয়েছো তাহলে ওর সারি বাদ, ওর কলাম বাদ। তাহলে আর কে কে আছে? আর আছে হচ্ছে AB এবং হচ্ছে BC, এতটুকু পর্যন্ত। এইবার এখানে যা আছে তা আমরা রেখে দিচ্ছি cy স্কোয়ার। তা আমরা এতটুকু পর্যন্ত রেখে দিলাম। 2 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশন কিভাবে করতে হয় তা আমরা জানি। ওকে দিয়ে ওকে গুণ, তার মানে হচ্ছে AC, মাঝখানে একটা মাইনাস, আর B দিয়ে B কে গুণ করলে হচ্ছে B স্কোয়ার। দেখো এটা কিন্তু ডান পক্ষের সাথে মিলে গিয়েছে। এখন এটা যদি সাইড নোট দিয়ে কিভাবে এটা জিরো এসেছে, এটা কিভাবে জিরো এসেছে, এটা কিভাবে বানিয়েছি সেটা বলতে গেলে অনেক কাহিনী করতে হবে, এই অঙ্কটা অনেক বিশাল হয়ে যাবে। এতটুকু আই গেস তোমাদের মাথায় নাও থাকতে পারে এক্সাম হলে। দ্যাটস ওয়াই আমি জাস্ট ডান পক্ষ দেখে দেখে তোমরা কিভাবে অঙ্কটা করতে পারো, মানে কোনো নিয়মের ধার না ধরে জাস্ট প্রসিজিওরটা কিভাবে মেমোরাইজ করতে পারো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে সুতরাং ডান পক্ষ সমান কি হয়ে যাবে? বাম পক্ষ প্রমাণিত। যদি এই অঙ্কটা তোমরা ডিটেইলে বুঝতে চাও, যদি তোমরা দেখতে চাও যে আসলে এই জিরোটা কিভাবে এসেছে, এই জিরোটা কিভাবে এসেছে, এটা কিভাবে এসেছে, যদি এগুলো তোমরা দেখতে চাও তাহলে হচ্ছে স্যারকে কমেন্ট করে জানিও। আমি এই অঙ্কটা আলাদাভাবে, এই পুরো এই অঙ্কটাকে ডিটেইলে ভেঙে ভেঙে করে দিয়ে আরেকটা ভিডিও আমি তোমাদের জন্য ইনশাল্লাহ রেডি করব। চলো তাহলে পরের অঙ্কে যাওয়া যাক। এখন আমরা যে অঙ্কটা করব এটা এই অধ্যায়ের, নির্ণায়ক অধ্যায়ের আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য যে বড় বড় যে অঙ্কগুলো করেছি এতক্ষণ থেকে, মানে চ্যাপ্টারের শুরু থেকে শেষ মেথ হচ্ছে এটা। এরপরে আমরা কিছু ছোট প্রশ্ন করব। এই অধ্যায়ে ম্যাক্সিমাম সময় বোর্ডে এসেছে এমন কিছু ছোট প্রশ্ন করব। সো এই অঙ্কটা একটু ডিফিকাল্ট, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা 11তে আসছে, 15তে এসছে এবং হচ্ছে 20 সালে পরিপূরক পরীক্ষায় এসেছে। সো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যেটা ডান পক্ষ ছিল সেই ডান পক্ষটাকে হচ্ছে আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে। সো দেখো আমাদের ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে হচ্ছে 2 + a + b + c হোল কিউব। আচ্ছা, এই ডান পক্ষের এই জিনিসটাকে কি আমরা এইভাবেই লিখতে পারি নাকি? দেখো তো, 2 * a + b + c * a + b + c * a + b + c, মানে হচ্ছে 3টা a + b + c কে যখন আমরা লিখব তখন গুণ করলে তো এটা a + b + c হোল কিউব হয়, তাই না? সো আমরা এটাকে ভেঙে লিখলাম। এবার আমরা বাম পক্ষ থেকে আস্তে আস্তে করে এই ডান পক্ষটা আনার চেষ্টা করব। একটু বাম পক্ষের দিকে মনোযোগ দিয়ে তাকাও। আমরা যদি এই কলাম 1কে চেঞ্জ করতে চাই, C1কে যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা যদি C1কে যদি এভাবে চেঞ্জ করি, C1 + C2 + C3 মানে যোগ করে যদি চেঞ্জ করি, তাহলে দেখো এই যে এখানে আছে, এই যে C1 এর প্রথম উপাদানটা আছে কত? a + b + 2c। ওকে, তারপর C2 তে আছে কত? a, আর C3 তে আছে কত? b। তাহলে a যোগ করলে হয় 2a প্লাস b যোগ করলে হয় 2b, আর এখানে আছে 2c। এবার সবগুলো থেকে আমি কত কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে আর থাকে a + b + c। তাহলে আমরা
C1কে যদি চেঞ্জ করি তাহলে আমরা কিন্তু অ্যান্সারের কিছুটা অংশ পেয়ে যাচ্ছি। ওকে কিভাবে চেঞ্জ করতে হবে? C1 প্লাস C2 প্লাস C3 এভাবে। ঠিক সিমিলারলি যদি আমি এখানে করি C যোগ করলে 2C, B যোগ করলে 2B, আর এখানে 2A, 2 কমন নিলে 2 ইন্টু AB প্লাস A প্লাস B প্লাস C। এখানেও C যোগ করলে 2C, A যোগ করলে হচ্ছে 2A, আর এখানে 2B। সো আমরা আবার 2 কমন নিতে পারি। তার মানে আমরা C1কে চেঞ্জ করতে পারি। C1কে আমরা কিভাবে চেঞ্জ করব? C1 প্লাস C2 প্লাস C3, C1 প্লাস C2 প্লাস C3, C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এগুলাতে সব জায়গায় আমরা পাবো 2 ইন্টু A প্লাস B প্লাস C। কীভাবে এটা এসেছে সেটা আমি এখানে করিয়ে দেখিয়েছি। এবার C2 এর এই উপাদানগুলো তোমরা করে দেখবা, এটাও তোমরা করে দেখবা। তাহলে এখানে সব জায়গায় আমরা পাবো হচ্ছে 2 ইন্টু A প্লাস B প্লাস C। তাহলে আমরা এখানে সুন্দর মতো করে লিখে দিলাম। আমরা কাকে চেঞ্জ করেছি? C1কে আমরা চেঞ্জ করেছি, বাকিগুলো আমরা বরাবর রেখে দিচ্ছি। তাহলে C2 এবং হচ্ছে C3 এই দুটোকে আমরা বরাবর রেখে দিলাম। তাহলে এতটুকু। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার যদি আমরা C1 থেকে 2 ইন্টু A প্লাস B প্লাস C কমন নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের উত্তরের একটা অংশ চলে আসবে। তাহলে আমরা এই জায়গা থেকে কমন নিচ্ছি 2 ইন্টু A প্লাস B প্লাস C। তাহলে এখান থেকে কমন 2 ইন্টু A প্লাস B প্লাস C কমন নিলে থাকে হচ্ছে 1, এখানেও থাকে হচ্ছে 1, এখানেও থাকে 1। বাকিগুলো যেভাবে আছে সেভাবে আমরা বসিয়ে দিলাম। এবার খেয়াল করো, এবার এই জায়গায় দেখো, এই জায়গায় কি হয়ে গেছে? আমরা বলেছিলাম নির্ণায়কের কোনো সারি কিংবা কলামের সবগুলো উপাদান যদি কত হয়ে যায়? 1 হয়ে যায়, তাহলে যে কোনো দুইটা 1কে তোমাকে 0 বানাতে হবে। আমরা মনে করছি যে এই দুটি হয় এই দুটি 1কে আমরা 0 বানাবো, না হয় এই দুটি 1কে আমরা 0 বানাবো। তবে আমার মনে হচ্ছে যে ডান দিকে দেখে আমি বুঝতে পারছি যে আমরা যদি এই দুটি 1কে যদি 0 বানাই, অর্থাৎ আমরা যদি R2 এবং R3কে চেঞ্জ করি তাহলে আমাদের আনসারটা চলে আসবে। চলো তাহলে আমরা এই 1 এবং এই 1কে 0 বানানোর চেষ্টা করি। এখানে 2 ইন্টু A প্লাস B প্লাস C কে রাখলাম। এটাকে যেহেতু আমরা চেঞ্জ করব না, মানে R1কে যেহেতু আমরা চেঞ্জ করব না, সো R1কে বরাবর রেখে দিলাম। R1কে আমরা রেখে দিলাম। এবার ওকে চেঞ্জ করব। সো ওকে কিভাবে চেঞ্জ করছি সেটা একটু ভালো করে বুঝতে হবে। এই জায়গায় একটু ডিফিকাল্টি আছে। R2 থেকে আমি R1কে বাদ দিব, মানে এই যে R2 এর প্রত্যেকটা উপাদানকে আমি R1 এর প্রত্যেকটা উপাদান থেকে বাদ দিব। 1 থেকে 1 বাদ দিলাম, 0 হয়ে গেল। একটু এই জায়গায় মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে R2 এর যে দ্বিতীয় উপাদান, সেই দ্বিতীয় উপাদানে কি আছে? আছে হচ্ছে B প্লাস C প্লাস 2A। এই R2 থেকে আমি R1 বাদ দিচ্ছি, তার মানে বিয়োগ যাবে হচ্ছে A। তাহলে 2A থেকে A বাদ দিলে আর থাকে A, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে A প্লাস B প্লাস C। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা বসালাম A প্লাস B প্লাস C। এখন B থেকে যখন B বাদ দিব তখন পাচ্ছি হচ্ছে কত? 0। তাহলে R2 কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো R2 চেঞ্জ হয়ে গেছে, তাহলে তোমাকে পাশে সাইড নোট দিতে হবে R2 প্রাইম। R2কে তুমি কিভাবে চেঞ্জ করেছো? তুমি R1 থেকে তুমি কাকে বাদ, সরি R2 থেকে তুমি R1কে বাদ দিয়েছো। সাইড নোটটা লিখলাম। এবার আমি R3কে চেঞ্জ করব। বেসিক্যালি আমি এই 1কে 0 বানাচ্ছি, আর এই 1কে 0 বানাতে গিয়ে কিন্তু আমার পুরো সারিটাকে চেঞ্জ করতে হচ্ছে। সো ওকে কিভাবে বাদ দিচ্ছি দেখো, ওকে বাদ দিব R3 থেকে R1, R3 থেকে R1। কেন সেটা একটু পরে বলছি। 1 থেকে 1 বাদ দিলে 0, A থেকে A বাদ দিলে 0। আর এই জায়গায় দেখো C প্লাস A প্লাস 2B থেকে বাদ দিব কাকে? B কে। তাহলে C প্লাস A প্লাস 2B, এখান থেকে বাদ দিব আমি B কে। তাহলে 2B থেকে B বাদ দিলে আর থাকে B, তাহলে A প্লাস B প্লাস C। সো A প্লাস B প্লাস C। এখন দেখো, এখন 2 ইন্টু A প্লাস B প্লাস C, এই জায়গায় এটা কয় পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল?
তিন পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল। তাহলে আমরা চাইলে সারি ধরেও করতে পারি, আবার চাইলে কি ধরে করতে পারি, কলাম ধরেও করতে পারি। তাহলে আমরা এখানে করব কলাম ধরে। কেন কলাম ধরে করব? কজ এখানেও জিরো আছে, এখানেও জিরো আছে। আর আমরা জানি আমরা বাঙালি, আমরা সবসময় সহজ ওয়েতে আগাই। সো এই জায়গাতে আমরা শুধু 1 নিয়ে করলেই হবে, জিরো নিয়ে ক্যালকুলেশন করতে হবে না। সো আমরা এখানে 1 নিলাম। সো সারি বাদ, কলাম বাদ। তাহলে আর কি থাকে? ওরা দুইজন থাকে। সো এখানে থাকে a প্লাস বি প্লাস সি, জিরো। আর এখানে থাকে জিরো, a প্লাস বি প্লাস সি। শেষ। এবার এটা কয় পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল? 2 পর্যায়ে নির্ণায়ক হলো। সেটাকে আমি এদিকে লিখছি, দেখো। তাহলে 2a প্লাস বি প্লাস সি। আর ওকে দিয়ে ওকে গুণ করতে হয়, 2 পর্যায়ের নির্ণায়কের ক্যালকুলেশন। ওকে দিয়ে ওকে গুণ করতে হবে। তাহলে a প্লাস বি প্লাস সি দিয়ে a প্লাস বি প্লাস সি কে গুণ, তাহলে হবে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আর মাঝখানে একটা মাইনাস, 0 0 0। সো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থেকে শূন্যকে বাদ দিলে তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারই হয়। সো ওইটা দেখাচ্ছি না। আর এখানে দেখো a প্লাস বি প্লাস সি একটা, এখানে হচ্ছে দুইটা। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে কয়টা? a প্লাস বি প্লাস সি হোল কিউব, 3টা হয়ে গেল। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। এই যে দেখো, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আশা করছি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এই অধ্যায় থেকে আমরা মোটামুটি অনেকগুলা রচনামূলক এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন করেছি। এবার আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন করব। সো খুব একটা বেশি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি করব না। তোমাদের ম্যাক্সিমাম সময়ে বোর্ডে এসেছে এমন কয়েকটা নিয়ম আমি দেখিয়ে দিব, বাকিগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করে নেবে। তোমাদের বইয়ে ম্যাক্সিমাম টাইমে বোর্ডে এসেছে এমন অনেকগুলো ছোট প্রশ্ন থেকে আমি 6টা টাইপ এখানে নিয়েছি। এগুলাই তোমাদেরকে বেসিক্যালি আমি একটু দেখিয়ে দিব। প্রথমে 1 নম্বরে যেটা আছে সেখানে বলা হয়েছে অনুরাশি সহগুণক কাকে বলে। সো অনুরাশি কাকে বলে আমাদের নিশ্চয়ই মনে আছে। নির্ণায়কের কোনো উপাদানের সারি ও কলাম বাদ দিলে যা পাওয়া যায় তা অনুরাশি। আর অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে তাকে বলা হয় সহগুণক। ওকে, 1 নম্বর প্রশ্নটা ক্লিয়ার। এখন 2 নম্বর প্রশ্নটা আমাদেরকে বলা হয়েছে, একটা আমাদেরকে নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের -2 উপাদানের অনুরাশি বের করতে বলেছে। সো -2 উপাদানের অনুরাশি এবং সহগুণক বের করতে বলেছে। সেখানে -2 কই আছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। -2 আছে এখানে। যার অনুরাশি বের করতে বলবে তার সারিকে বাদ দিতে হবে, কলামকে বাদ দিতে হবে। তাহলে আর কে কে আছে? আর আছে হচ্ছে 2 - 1 3 - 3। তাহলে এটা হচ্ছে অনুরাশি। তাহলে আমরা লিখব -2 এর অনুরাশি হবে 2 - 1 আর হচ্ছে 3 - 3। কেমন? 3 - 3। এটা হচ্ছে অনুরাশি। আর বলছে শুধু অনুরাশি না, আমাদেরকে সহগুণকও বের করতে বলেছে। সো এই 2 এর মাথায় মনে মনে কি মাইনাস। সো আমি যদি এই অনুরাশির আগে যদি একটা মাইনাস বসিয়ে দেই তাহলে হয়ে যাবে সহগুণক। আর এখানে সিমিলার ওয়েতে প্রথম সারির 5 উপাদানটির অনুরাশি ও সহগুণক নির্ণয় করতে বলেছে। সো এখানে এই যে প্রথম সারিতেও 5 আছে একটা, তৃতীয় সারিতেও 5 আছে একটা। তোমাকে এই জায়গায় কিন্তু কনফিউশনটা ক্লিয়ার করে দিয়েছে। দেখো প্রথম সারির 5। সো প্রথম সারির 5 বলতে অ্যাকচুয়ালি ওর অনুরাশি বের করতে হবে এবং সহগুণক বের করতে হবে। একটু আগে যেভাবে বের করে দিয়েছি তোমরা সেভাবে এটাকে বাসায় প্র্যাকটিস করো। আর 4 নম্বর প্রশ্নটাই বলেছে নির্ণায়ক হতে C2 এর সহগুণক বের করো। এখানে C2 কোথায় আছে? এখানে C2 আছে এই জায়গায়। আর C2 এর যেহেতু আমাকে সহগুণক বের করতে বলেছে, তার মানে আমাকে সারি বাদ দিতে হবে এবং কলাম বাদ দিতে হবে। সো সারি কলাম বাদ দিলে আমি আর পাচ্ছি হচ্ছে A1 A3 আর হচ্ছে B1 এবং হচ্ছে B3। কেমন? এটা হচ্ছে অনুরাশি। আর আমরা জানি সহগুণক যখন বের করতে বলে তখন অনুরাশির আগে একটা যথাযোগ্য কি বসাতে হয়? চিহ্ন বসাতে হয়। আর আমরা জানি C2 কই আছে? এই দুইজনের মাঝখানে আছে। দ্যাটস ওয়াই এই C2 এর আগে তোমাকে একটা মাইনাস পুট করতে হবে। দেন 2 পর্যায়ের নির্ণায়ক যেভাবে ক্যালকুলেশন করতে হয়, ওরে দিয়ে ওরে গুণ, ওরে দিয়ে ওরে গুণ, এইগুলো একটু করে নিবা। আর 5 নাম্বার এবং 6 নাম্বারে বলা হয়েছে এই জিনিসগুলোর মান বের করার জন্য। আমি কিন্তু এই অধ্যায়ের শুরুতেই যে নির্ণায়কের মান বের করার নিয়মটা শিখিয়ে দিয়েছিলাম। তোমরা এগুলো একটু কাইন্ডলি বাসায় প্র্যাকটিস করবে। আর আশা করি আমরা যেগুলো পড়ছি সেগুলাই এখানে আসছে।
বা আমি পুরো আজকের লেকচারটা যা পড়িয়েছি সেগুলাই ছোট প্রশ্নে সামান্য সামান্য করে দিয়ে দিয়েছে। এই সবগুলা প্রশ্ন এবং যতগুলো সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আমি করিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন এবং আনসার আমি যে লেকচারটা তোমাদেরকে পড়িয়েছি, আমি তোমাদের জন্য যে লেকচার শিটটা বানিয়েছি সেই লেকচার শিটে খুব ভালোভাবে দেওয়া আছে। তোমরা ডিসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে ওই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, অথবা স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইটা আমার পার্সোনাল নাম্বার, সরাসরি সেখানে নক করে এই অধ্যায়ের পিডিএফটা কালেক্ট করে নিতে পারো। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ক্লাসে কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানাতে পারো, আর যদি ক্লাসের ব্যাপারে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটাও আমাকে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা, আর স্যারের জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম।